গুড মর্নিং। সবাই ভালো আছিস? অনলাইন তো চল, যদি তোদের মন শরীর ভালো থাকে তাহলে কিউটস একটা স্মাইল দিয়া আজকের এই লেকচারটা সম্পূর্ণ দেখ। এই লেকচারের মধ্যে কি থাকতেছে, আমাদের লাস্ট লেকচারে কি করছিলাম, নেটওয়ার্ক থিওরেম নিয়ে পড়াশোনা স্টার্ট করছিলাম। আমি বলছিলাম যে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক বা হচ্ছে সার্কিটকে সলভ করার জন্য যেখানে কমপ্লিকেটেড সার্কিট থাকবে আমরা নরমালি কি লেখা হচ্ছে কিরচফস ল ইউজ করি, কেসিএল বা কেভিএল ইউজ করি। ওকে, তার পরবর্তীতেও কেসিএল বা কেভিএল ইউজ করলে সবসময় ইজিলি সার্কিট সলভ করা যায় না। তারপরে বছর পর বছর মডার্ন টেকনোলজি আসছে এবং বিভিন্ন সায়েন্টিস্ট বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কি করছে হচ্ছে ওটার ডিফারেন্ট ডিফারেন্ট থিওরেম আবিষ্কার করছে যাতে ইজিলি কমপ্লিকেটেড সার্কিট গুলাকে আমরা সলভ করতে পারি। এর জন্যই বিভিন্ন থিওরেম গুলা ছিল। আমি কিছু কিছু থিওরেম নাম লেখাইছিলাম, যেমন তোদের হচ্ছে লেখাইছিলাম সুপারপজিশন থিওরেম, কম্পেনসেশন থিওরেম, ঠিক আছে, মিলম্যান থিওরেম, তারপর হচ্ছে থেভনিস থিওরেম, নর্টনস থিওরেম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, রেসিপ্রোসিটি থিওরেম। ওকে, এমন ধরনের প্রচুর থিওরেম আছে। তো কিছু লেখাইছি কিছু লেখাইনি, তবে তোদের সিলেবাসে যতগুলো আছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সেগুলোই আমি এখানে পড়াবো। সবগুলা পড়ানোর কোনো মানে নাই যেহেতু সিলেবাসে নাই। ওকে, চল তাহলে আজকে কি করব, আমরা হচ্ছে আর একটা থিওরেম পড়বো। লাস্টের দিন আমরা এই যে নেটওয়ার্ক থিওরেমে তোরা যদি দেখিস আমরা থেভনিস থিওরেম পড়াশোনা করছিলাম এবং ওইটা রিলেটেড প্রবলেম সলভ করছি। আজকে আমরা বিভিন্ন আরো যে থিওরেম গুলো আছে, নর্টনস থিওরেম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, মিলম্যান থিওরেম, রেসিপ্রোসিটি থিওরেম, সুপারপজিশন থিওরেম, এমন কিছু কিছু থিওরেম আমরা পড়াশোনা করব এবং ওই রিলেটেড প্রবলেম সলভ করব। আর একটা কথা মাথায় রাখবি সবসময়, যে এই থিওরেম গুলো রিলেটেড তোদের কিন্তু নিউমেরিক্যালস আসবেই এক্সামে, তার জন্য ভালো করে থিওরেম গুলো পড়বি। অনেক সময় তো থিওরেমের স্টেটমেন্টও আছে, যেমন হোয়াট ইজ রেসিপ্রোসিটি থিওরেম, আমার স্টেটমেন্টও চলে আসে তোদের এক্সামিনেশনে, তার জন্য ভালো করে পড়াশোনা করবি। ওকে, চল তাহলে আমরা স্টার্ট করে দিই। গুড মর্নিং জুবের। তো থেভেনিনস থিওরেমের একটা ইম্পর্টেন্ট সেদিনকে কিন্তু নোট তোদের শেখাইছিলাম, সেই নোটটা দিয়ে মাথায় রাখবি। ভোল্টেজ ডিভাইডের রুল দ্বারা যে নোটটা আমরা তৈরি করছিলাম, ঠিক আছে না, যে কোথাও কতটা ভোল্টেজ পড়তেছে ওইটা বের করার জন্য কি করব, টোটাল ভোল্টেজ ইনটু যেটার অ্যাক্রসে আমরা ভোল্টেজ বের করতেছি ওই রেজিস্ট্যান্সটা আমরা যেমন R2 নাম দিছিলাম, বাই হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স অফ দ্যাট ব্রাঞ্চ। ওকে, এটা আমরা পড়াশোনা করাইছিলাম তোদেরকে, ওইটাকে দিয়ে কিন্তু পরবর্তীতে আমরা অনেক প্রবলেম সলভ করবো, ঠিক আছে। ওকে, যাই হোক, তো আজকের আমরা নেটওয়ার্ক থিওরেম স্টার্ট করে দিই। তো আজকে লেকচার নাম্বার 4, নর্টন থিওরেম। আর আজকে আমার একটু লেখার স্টাইল আলাদা হইতে পারে, ঠিক আছে, কারণটা আমার আঙুলের অবস্থা খুব খারাপ আছে, আমি ওইদিকে পেনেই ধরতে পারতেছি না, এমন করে মার্কার ধরে পড়াচ্ছি। ওকে, নর্টন থিওরেম। ওকে, তো নর্টনস থিওরেম কি বলে, সিম্পল জিনিস বলে, তোর কাছে একটা কি আছে হচ্ছে নেটওয়ার্ক আছে, যেটার ইনপুট টার্মিনাল আউটপুট টার্মিনাল আছে। ঠিক আছে, অর্থাৎ এই নেটওয়ার্কটার কিছু কি আছে, একটা সিম্পলিস্টিক শেপ যদি ধরি, সাপোজ টি নেটওয়ার্ক আছে। ওকে, তো এটা যদি আমরা থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বানাই, সরি, নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বানাই, তখন কি হবে, মাথায় রাখিস থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট যখন বানাইছিলাম তখন আমরা ভিটিএইচ বা ইটিএইচ এবং আরটিএইচ বা জেডটিএইচ লিখতাম, ঠিক আছে, থেভনিনস এর জন্য, অর্থাৎ ভোল্টেজ সোর্সের রেসপেক্টে আমরা পড়াশোনা করছিলাম। যখন এই নর্টনস থিওরেম পড়বি তখন কিন্তু ভোল্টেজ সোর্স ইউজ না করে কারেন্ট সোর্সের রেসপেক্টে পড়াশোনা করবি, তাহলে অবভিয়াসলি কি করবি হচ্ছে কারেন্ট সোর্স দ্বারা রিপ্লেস করে দিবি। ওকে, ভোল্টেজ সোর্স আউট, কারেন্ট সোর্স দিয়ে দিবি, তাহলে এটার নাম কত হবে, ই ইকুইভ্যালেন্ট।
যেহেতু কারেন্ট সোর্স ইউজ করতেছিস, আমি তোদের প্রথমেই শেখাচ্ছিলাম কারেন্ট সোর্সের ক্ষেত্রে রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স কি থাকে, প্যারালালি যুক্ত হয়, আর ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে সিরিজে যুক্ত হয়। তার জন্য এর আগের দিন সিরিজে যুক্ত করছিলাম রেজিস্ট্যান্স, আজকে হচ্ছে কারেন্ট সোর্সের সঙ্গে প্যারালালি রেজিস্ট্যান্স যুক্ত করব। ওকে, তো রেজিস্ট্যান্স কি করলাম আমরা, হচ্ছে প্যারালালি যুক্ত করলাম, ঠিক আছে। এবং লোড রেজিস্ট্যান্স তো একটা থাকবেই। ওকে, এটা কি দিলাম আমরা, লোড রেজিস্ট্যান্স। ওকে, তো এটা থেকে যদি কি কারেন্ট যায়, আই ইকুইভ্যালেন্ট যায়, এবং এই দিকে যদি হচ্ছে আইএল লোড কারেন্ট যায়, তাহলে এইখানে কতটা বাকি থাকতেছে দেখ। আই ইকুইভ্যালেন্টের মধ্যে হচ্ছে, শোন একটু, আই ইকুইভ্যালেন্টের মধ্যে এইদিকে কতগুলো হচ্ছে আই লোড চলে গেল, তাহলে এইখানে কতটা পড়ে থাকবে বলতো, আই ইকুইভ্যালেন্ট মাইনাস কত হচ্ছে আইএল। হ্যাঁ, তার সাথে তোর কোশ্চেন কি ছিল, এটা ই ইকুইভ্যালেন্ট হবে না আই ইকুইভ্যালেন্ট হবে? হ্যাঁ, আবার বলতেছি, যদি থেভেনিনস ইউজ করি এটা তখন কি হবে, হচ্ছে ই ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্সের রেসপেক্টে পড়বো। যদি নর্টনস পড়াশোনা করি তখন এটা হবে হচ্ছে আই ইকুইভ্যালেন্ট, দ্যাট ইজ কারেন্ট সোর্স। এটা জিনিস ভালো করে মাথায় রাখবি, যখন কারেন্ট সোর্স ইউজ করবি তখন ইন্টারনাল রেজিস্ট্যান্স কি হবে, হচ্ছে প্যারালাল হবে, তার জন্য রেজিস্ট্যান্সটা প্যারালালি থাকবে। আর যদি কি থাকে হচ্ছে ভোল্টেজ সোর্স ইউজ করিস, অর্থাৎ এখানে ভিটিএইচ লিখলি বা ইটিএইচ লিখবি, তখন রেজিস্ট্যান্সটা সিরিজে যুক্ত করবে। এর আগের দিনের সার্কিটে দেখতে পারিস, ঠিক আছে। তো কারেন্ট সোর্স করার সঙ্গে সঙ্গে প্যারালাল ইউজ করবি, আর ভোল্টেজ সোর্স ইউজ করার সঙ্গে সঙ্গে সিরিজ ইউজ করবি, এটা গন্ডগোল করিস না। ওকে, তো দেখ, এটা আমরা হচ্ছে এইটার ইকুইভ্যালেন্ট সার্কিট বের করব। তো এটার ইকুইভ্যালেন্ট সার্কিট করার জন্য আমাদের কি লাগবে, ইকুইভ্যালেন্ট লাগবে, আর হচ্ছে আর ইকুইভ্যালেন্ট লাগবে। এই দুটো ক্যালকুলেট করার চেষ্টা করি, ঠিক আছে। এইদিকে তোরা একটু লক্ষ্য কর, আমি ধরলাম যে এই যে ভোল্টেজ আছে না, লোড রেজিস্ট্যান্সটা এ বির অ্যাক্রসে নিলাম, এবং এই রেজিস্ট্যান্সটা আমি সিডির অ্যাক্রসে নিলাম। এবার বলতো এইটা আর এবং এইটা কি আছে, প্যারালাল সার্কিট না, না প্যারালাল সার্কিট। আর প্যারালাল সার্কিটে অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কি হয়, সেম হয়। তাহলে ভোল্টেজ ড্রপ কি করে দেই আমরা, সেম করে দেই। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন বা অ্যাকর্ডিং টু ফিগার কি হবে, হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস সিডি ইকুয়াল টু কত হবে, ভোল্টেজ অ্যাক্রস এবি। প্যারালাল সার্কিটের ভোল্টেজ অ্যাক্রস সেম হয়। ওহমস ল ইউজ করে দে, ভি ইকুয়াল টু কত, আই আর, আই কত, এটা দিয়ে কত আই যাচ্ছে, এটা দিয়ে আই যাচ্ছে এত, তাহলে কত হচ্ছে ই ইকুইভ্যালেন্ট মাইনাস, সরি, আই ইকুইভ্যালেন্ট মাইনাস আইএল ইনটু রেজিস্ট্যান্স কত হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, এটা ভি ইকুয়াল টু আই আর। আর এই দিকে কত হচ্ছে, কারেন্ট যাচ্ছে আইএল এবং রেজিস্ট্যান্স কত হচ্ছে আর এল। ওকে, তাহলে এখান থেকে আসলো হচ্ছে আই ইকুইভ্যালেন্ট মাইনাস আর ইকুইভ্যালেন্ট মাইনাস আইএল আর ইকুইভ্যালেন্ট, তারপরে হচ্ছে আইএল আর ইকুইভ্যালেন্ট। ওকে, তো এইখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে আইএল বের করতে লাগবে। তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে আইএল আর ইকুইভ্যালেন্ট প্লাস আর এল, ওকে, ইকুয়াল টু আই ইকুইভ্যালেন্ট আর ইকুইভ্যালেন্ট। তাহলে এখান থেকে আইএল ইকুয়াল টু কত আসতেছে, হচ্ছে আর ইকুইভ্যালেন্ট বাই আর এল প্লাস আর ইকুইভ্যালেন্ট ইন্টু কত হচ্ছে আই ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। এবার কথা হচ্ছে আইএল কেমন করে বের করব আর আই ইকুইভ্যালেন্ট কেমন করে বের করব। সিম্পল জিনিস, আগের দিনের প্রসেসে ইউজ করবি। ভাইয়ার আমি বের করা শেখাইছিলাম তোদের, আই ইকুইভ্যালেন্ট কেমন করে বের করবি। ওকে, ইজ দা কারেন্ট বিটুইন টার্মিনাল এবি, ঠিক আছে, এবি টার্মিনালের মধ্যে, ঠিক আছে, এ অ্যান্ড বি, when load terminal is short circuited। তাহলে লোড টার্মিনালটা শর্ট সার্কিটেড করে কি করবি, হচ্ছে এবি এর অ্যাক্রসে যতটা কারেন্ট ড্রপ হবে
বা কারেন্ট যাবে, ওটাই কি হচ্ছে আই ইকুইভ্যালেন্ট। আর একটা আমাদের কি লাগবে হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, এন্ড আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত হবে, এইটাও কি করবি হচ্ছে ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন টার্মিনাল এ এন্ড বি। ওকে, তখন কি করতে লাগবে, যতগুলা সোর্স আছে প্রত্যেকটা সোর্সকে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দ্বারা রিপ্লেস করে দিতে লাগবে, ঠিক আছে। when all sources are replaced, ঠিক আছে, by internal resistance, তাহলে কি হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন টার্মিনাল এ এন্ড বি when all sources are replaced by internal resistance। ওকে, তো চাপ নিস না, একটা প্রবলেম সলভ করব, সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, জাস্ট একটা প্রবলেম সলভ করার অপেক্ষায়, দেখে নে।
চলো একটা প্রবলেম সলভ করব, প্রবলেম সলভ করলে ইজি লাগবে তখন। Find Norton's equivalent circuit diagram. ওকে, তো সাপোজ কথার কথা, তোর কাছে একটা ভোল্টেজ সোর্স আছে 10 ভোল্টের, এটার সঙ্গে কিছু রেজিস্ট্যান্স যুক্ত আছে। ওকে, এবং এটার গিভেন ইন্টারনাল রেজিস্ট্যান্স আরএল আছে। এগুলা সাপোজ কথা 1 ওহম করে দিলাম। ওকে, তো এবার শোন, তোদের কোশ্চেনে কি আছে? কোশ্চেনে দেওয়া আছে একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে, কিছু আমাদের কি দেওয়া আছে, রেজিস্ট্যান্স দেওয়া আছে, এবং একটা লোড রেজিস্ট্যান্স দেওয়া আছে, যেটাই দেওয়া থাক দেওয়া আছে। ঠিক আছে, সাপোজ দিলাম লোড রেজিস্ট্যান্স দেওয়া আছে। এবার এইটা নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট ক্যালকুলেট করতে লাগবে। মানে কি বানাইতে লাগবে? এটা বানাইতে লাগবে, আই ইকুইভ্যালেন্ট, আর ইকুইভ্যালেন্ট, আর বাকি সব কিছু। ঠিক আছে, তো এটা বানানোর জন্য আমাদের দুইটা জিনিস ক্যালকুলেট করতে লাগবে, একটা হচ্ছে আই ইকুইভ্যালেন্ট আর একটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। তো এবার আমরা বের করার চেষ্টা করি, যখন আই ইকুইভ্যালেন্ট বের করব তখন কি করব দেখ ভালো করে, এক এক করে দেখ। তাহলে সলিউশন, ইটস নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম ইস এটা, না? তো একটা একটা করে আমরা ক্যালকুলেট করি। চল আই ইকুইভ্যালেন্ট ফার্স্টে ক্যালকুলেট করে নিই, বা আর ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করি। আর ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করার জন্য কি বলছি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এবি টার্মিনাল অর্থাৎ লোড টার্মিনাল when all sources are replaced by is internal resistance। এবার দেখ, এটা একটা ভোল্টেজ সোর্স আছে, এর ইন্টারনাল রেজিস্ট্যান্স গিভেন আছে, অ্যানসার হচ্ছে না। তাহলে এটাকে কি করে দেবো, শর্ট সার্কিট করে দেবো, কারণ এটা জিরো ধরবো। ঠিক আছে, তাহলে আমরা আর ইকুইভ্যালেন্ট বের করি, টার্গেট কি আর ইকুইভ্যালেন্ট বের করা। তাহলে এটাকে কি করব, আমি শর্ট সার্কিট করে দেবো। এই যে লোড রেজিস্ট্যান্সটা সবসময় এবি হবে। হ্যাঁ, তাহলে কি বলবো, অল সোর্সেস, একটাই ভোল্টেজ সোর্স আছে, ওটাকে আমরা কি করে ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করলাম। তার মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করলে কত, জিরো হয়ে যাবে, জিরো মানে শর্ট সার্কিট হয়ে যাবে। তাহলে কি হলো, শর্ট সার্কিট হইলো। ওকে, এটা হচ্ছে এবি। এবার দেখ, এই দিক থেকে তাকাইতে লাগবে, আমি বলছিলাম না এবির দিক থেকে তাকাইতে লাগবে। তাহলে এবির দিক থেকে তাকানা, এই দুটো কিসে আছে, প্যারালাল, এটা কিসে আছে, প্যারালালের সঙ্গে এটা সিরিজ আছে, তাই তো? তাহলে অ্যান্সার একবারে করে দেই, দেখ অ্যান্সার যদি দেখিস, তাহলে আর ইকুইভ্যালেন্ট আমি একবার লিখে দেই, 1 1 সিরিজের সঙ্গে 1 1 কি আছে, হচ্ছে প্যারালাল আছে, তাই তো? 1 1 প্যারালাল এটা, আর 1 1 সিরিজের সঙ্গে প্যারালাল, এটা একবারে লিখে দিলাম। তাহলে কত আসবে, হচ্ছে 1 প্লাস 1/2, তার মানে কত হচ্ছে 3/2 ওহম। ওকে, এখন আর একটা কাজকে আই ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করা। এটা কি বলছে, আই ইকুইভ্যালেন্ট ইজ দ্য কারেন্ট বিটুইন টার্মিনাল এ এন্ড বি when load terminal is short circuited। ওকে, দেখ তাহলে সবকিছু সেম রাখ।
লোড টার্মিনাল শর্ট সার্কিটেড করে দে, এটা শর্ট সার্কিটেড, ঠিক আছে। তো এইটাকে কি করতে লাগবে আমাদের এখন, সলভ করতে লাগবে। ওকে, তো সলভ করার জন্য এইটাকে আমরা বললাম লোড টার্মিনালের থ্রুতে যতটা কারেন্ট যাবে ওটার নাম হচ্ছে আই ইকুইভ্যালেন্ট। তো এইটাকে ক্যালকুলেট করার বুদ্ধি কি বলতো? সব থেকে সহজ বুদ্ধি হচ্ছে কিরশফস ল ইউজ করে দে, না কিরশফসের লুপ ল, এদিকে দেখ যদি কারো মনে না থাকে কিরশফসের লুপ ল ইউজ করে দে। ওকে, তাহলে ধরলাম এটা দিয়ে কারেন্ট কত যাচ্ছে, হচ্ছে I1 কারেন্ট যাচ্ছে। ওকে, এটা দিয়ে I কারেন্ট যাচ্ছে। ওকে, তাহলে এটা কি হবে দেখ, এটা কিরশফস ল ইউজ করে দে, তাহলে প্লাস দিয়ে বের হইতেছে +10, তারপর হচ্ছে কারেন্টের দিকে যাচ্ছে তাহলে মাইনাস I ইন্টু 1, তারপর কারেন্টের দিকে যাচ্ছে মাইনাস I1 ইন্টু 1 ইকুয়াল টু কত, 0, ঠিক আছে। তাহলে হচ্ছে I প্লাস I1 ইকুয়াল টু 10। ওকে, এটা একটা ইকুয়েশন গেল। এন্ড এই লুপের ক্ষেত্রে কি হবে, এই লুপের ক্ষেত্রে তোরা বল এটার ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে, আই ইকুইভ্যালেন্ট এটার ভিতর দিয়ে আর এটার ভিতর দিয়ে কত যাচ্ছে, I1 যাচ্ছে, তাহলে কত হবে, এদিকে দেখ আঙ্গুল দেখ কারেন্টের বিপরীত দিকে যাচ্ছে, তাহলে কত হবে মাইনাস I1, সরি কারেন্টের বিপরীত দিকে যাচ্ছে তাহলে প্লাস I1, আর এটাই কারেন্টের কোন দিকে যাচ্ছে, দিকে, তাহলে কত হবে হচ্ছে -1 ইন্টু আই ইকুইভ্যালেন্ট, বুঝে নিস এটার ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে, আই ইকুইভ্যালেন্ট কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে কত আসলো হচ্ছে আই ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত হচ্ছে I1 2। তাহলে এখান থেকে ব্রাঞ্চ আই কারেন্ট বের হচ্ছে, আই কারেন্ট বের হয়ে এদিকে কত গেছে হচ্ছে I1, এদিকে কত গেছে আই ইকুইভ্যালেন্ট, তাহলে আই 2 ভাগে ভাগ হচ্ছে না, তাহলে আর একটা ইকুয়েশন কি হবে, নেক্সট ইকুয়েশন আমরা লিখতে পারি শোন, নেক্সট ইকুয়েশন কত হবে, আই ইকুয়াল টু I1 প্লাস আই ইকুইভ্যালেন্ট। এই যে তিনটে ইকুয়েশন আছে, ঠিক আছে, তিনটে ইকুয়েশন সলভ কর, সলভ করে আই ইকুইভ্যালেন্টের মান ক্যালকুলেট কর, ঝামেলা শেষ। ওকে, তো এখান থেকে বসায় দিই, তাহলে আই মানে কত হচ্ছে, এখান থেকে লিখি ইকুয়েশন 1 থেকে, আই মানে হচ্ছে 10 মাইনাস I1 ইকুয়াল টু I1 প্লাস আই ইকুইভ্যালেন্ট, 10 ইকুয়াল টু 2 I1 প্লাস আই ইকুইভ্যালেন্ট 10, 2 I1, দেখ I1 মানে আই ইকুইভ্যালেন্ট, তাহলে এটা মানে হচ্ছে আই ইকুইভ্যালেন্ট প্লাস আই ইকুইভ্যালেন্ট, তাহলে কি হলো 3 আই ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 10, তাহলে আই ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু হচ্ছে 10/3। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। সো সবকিছু আমাদের ক্যালকুলেট হয়ে গেল। আইএল এর সূত্রতে বসায় দে, আইএল এর সূত্র হচ্ছে ছিল আর ইকুইভ্যালেন্ট বাই আর এল প্লাস আর ইকুইভ্যালেন্ট আই ইকুইভ্যালেন্ট, সবকিছু ভ্যালু পাইছি, এটা পুট করে দে, আইএল এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। ওকে, বসাই দে তো কত পাবি, আর ইকুইভ্যালেন্টের মান কত বললাম 3/2, আই ইকুইভ্যালেন্টের মান কত হচ্ছে 10/3 বাই আর এল এর মান কত দেওয়া আছে 2 প্লাস আর ইকুইভ্যালেন্টের মান কত 3/2। তো এটাকে যদি সলভ করিস 3 3 কাটবে, এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে কত আসবে 10 বাই হচ্ছে 4 7, তাহলে 10/7 অ্যাম্পিয়ার आंसर। তাহলে এটাই ভ্যালু বসায় দে, এটার ভ্যালু কত হলো,
আই ইকুইভ্যালেন্টের ভ্যালু হলো হচ্ছে 10/3 অ্যাম্পিয়ার। ওকে, তারপর হচ্ছে আর ইকুইভ্যালেন্টের ভ্যালু হলো হচ্ছে 2/3 2/3 ওহম। আর কি লাগবে? আইএল এর ভ্যালু হইলো হচ্ছে 10/7 অ্যাম্পিয়ার। ক্যালকুলেট হয়ে গেছে, যা চাইছিলাম সব। এটার ভিতরে এটা মাইনাস এটা করে দে, এটা পাওয়া যাবে। তো এখানে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলবো, তারপরে সবাই লেখ। শোন এদিকে, একটা ইন্টারেস্টিং জিনিস দেখছিস, এগুলা প্রবলেম অন্যভাবেও আসে। এইখানে কি সোর্স ছিল বলতো? ভোল্টেজ সোর্স। ভোল্টে আমরা এটা কি বানাইলাম? কারেন্ট সোর্স বানাইলাম। তো তোদের সোর্স ট্রান্সফরমেশন বলেও তোদের অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে। আর ভোল্টেজ সোর্সটাকে আমরা কি সোর্সে কনভার্ট করলাম? হচ্ছে কারেন্ট সোর্সে কনভার্ট করে দিলাম। এটা হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন। ওকে, ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে কনভার্ট করে দিলাম। লিখে নে এখন। ওকে, ক্যালকুলেশন করে লাস্টে ওইটা কিন্তু আট করিস, ওটাই হচ্ছে অ্যান্সার তোদের। হ্যাঁ, মাথায় রাখিস। ডান এইটুক।
তোদের এই নর্টনস থিওরেম থেকে প্রবলেম সলভ করা আসেই, বুঝছিস? এমন ভোল্টেজ সোর্স দেওয়া থাকে, কারেন্ট সোর্স ক্যালকুলেট করতে বলে, তো একটা থেকে আরেকটা এমন কনভার্সন। চলো, নর্টনস থিওরেম করলাম এবং এটা রিলেটেড একটা প্রবলেমও সলভ হইলো। তাহলে আর একটা নতুন থিওরেম করি। একটা জিনিস মাথায় রাখিস, তোদের কিন্তু এই কয়েকটা প্রবলেম করাইলেই হবে না, আরো প্রবলেম করাইতে লাগবে, আমি করাবো। একবার সবগুলো থিওরেম মোটামুটি পড়ে নেই, হ্যাঁ, তারপরে একদিন শুধুমাত্র প্রবলেমেই সলভ করব। ফার্স্টে একটু থিওরেম গুলো সম্বন্ধে আইডিয়া হয়ে যাক কেমন কেমন আছে, আর তোদের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট থিওরেম গুলোই করাচ্ছি। এবার করব আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। রিডিং দে। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। ওকে, তো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমে কি হবে, আমি ধরলাম একটা জেনারেল একটা নেটওয়ার্ক আছে, যে নেটওয়ার্কটার ইনপুট টার্মিনাল আছে, আউটপুট টার্মিনাল আছে। এবার শোন, এই যে নেটওয়ার্ক আছে যেটার ভিতরে কত কি আছে আমরা জানি না, সাপোজ ধরলাম এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে, ক্যাপাসিটেন্স আছে, ইন্ডাকটেন্স আছে, রেজিস্ট্যান্স আছে, সবকিছুই আছে। ওকে, তাহলে যদি আমি সবকিছু ধরি, তাহলে সবকিছু ধরার পর আমি এটার ইকুইভ্যালেন্ট সার্কিট কেমন বানাবো দেখ ভালো করে। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের জন্য ইকুইভ্যালেন্ট করলাম, এটি অ্যাকচুয়ালি এক ধরনের থেভনিনস থিওরেমে বলতে পারিস, ঠিক আছে? একবার আমি বোঝাই দেই, ভালো করে শুনে রাখ। ওকে, একটা শোন ভালো করে, যে এটাকে তোরা থেভনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট বলতে পারিস। মানে যে কোনো একটা কি দেওয়া আছে, হচ্ছে নেটওয়ার্ক দেওয়া আছে, নেটওয়ার্কটার ভিতরে ক্যাপাসিটেন্স, ইন্ডাকটেন্স, রেজিস্ট্যান্স সবকিছু আছে। নরমালি রেজিস্ট্যান্স থাকলে আমরা কি লিখতাম, ঠিক আছে? রেজিস্ট্যান্স থাকলে আর দিয়ে লিখি, কিন্তু আমি যেহেতু বললাম যে ক্যাপাসিটেন্স আছে বা ইন্ডাকটেন্স আছে, সবকিছু আছে, তাহলে ওগুলোতে তো ইম্পিডেন্স দিয়ে লিখি না, তার জন্য আমি জেনারেল ভাবে কি লিখলাম, হচ্ছে ইম্পিডেন্স দিয়ে লিখলাম। নরমালি আর এল লিখতাম, ওইখানে কি লিখলাম আমি, হচ্ছে জেড এল লিখলাম, ইম্পিডেন্স দিয়ে লিখলাম। ওকে, তাহলে জেড এল লিখলাম। ওকে, আর এটা হচ্ছে জেড ইকুইভ্যালেন্ট, মানে কি করলাম, হচ্ছে আমি ইকুইভ্যালেন্ট ভোল্টেজ লিখলাম, ঠিক আছে? ইটিএস লিখতাম বা ভিটিএস লিখতাম, ওটার জায়গায় কি লিখলাম আমরা, হচ্ছে জেড দিয়ে লিখলাম। ওকে, এবার ভালো করে শোন, তো ইকুইভ্যালেন্ট গেল, জেড ইকুইভ্যালেন্ট গেল এবং লোড এটা গেল। ওকে, এবার আমাদের কন্ডিশন, এটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, কিন্তু কন্ডিশন কি, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার টু দ্য লোড হইতে লাগবে, তাই তো? রিডিং ওই জন্য দিছি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, মানে আমাদের বলছে এমন একটা কন্ডিশন বের কর, যে কন্ডিশনের জন্য এই সার্কিটটার ক্ষেত্রে ম্যাক্সিমাম পাওয়ার কোথায় ট্রান্সফার হবে, লোডে, মানে আউটপুটে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। এই কন্ডিশনটা আমাদের কি করতে লাগবে, ক্যালকুলেট করতে লাগবে, ঠিক আছে? তো এটা একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। হ্যাঁ, যেহেতু ভোল্টেজ সোর্স দিয়ে বানাচ্ছি, তাহলে হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে থেভেনিনের ক্ষেত্রে যেমন করে ক্যালকুলেশন করতাম, অমন করে এগুলা ক্যালকুলেশন করবো। তাহলে হ্যাঁ, এটার ভিতর দিয়ে যদি লোড কারেন্ট আইএল যায়, তাহলে আইএল ইকুয়াল টু কত হবে বলতো?
আই মানে কত তোরা নিজেরাই বল, ভি বাই আর না। এবার ভি কত, ইকুইভ্যালেন্ট না ভাই। আর কত আছে, এই দুটো আর, আর মানে রেজিস্ট্যান্স না, এইখানে হচ্ছে কি আছে হচ্ছে এসির জন্য আমরা লিখছি জেনারেল ভাবে লিখছি, তাহলে কত হচ্ছে সিরিজে আছে, তাহলে এই দুটো হচ্ছে মিলে হচ্ছে সিরিজ রেজিস্ট্যান্স গেল। ওকে ওয়ার, এবার এই জায়গা থেকে ইম্পর্টেন্ট জিনিস, ই ইকুইভ্যালেন্ট হ্যাঁ না, ই ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু, ও এটা তো ইকুইভ্যালেন্ট দেওয়াই আছে, আমাদের কি লাগবে ই ইকুইভ্যালেন্ট, কেন নতুন করে লেখাইলাম না, থেভনিনের ক্ষেত্রে যেমন করে ক্যালকুলেট করতাম অমন করে ইকুইভ্যালেন্ট এখানেও ক্যালকুলেট করব, ঠিক আছে। এবার জেড ইকুইভ্যালেন্ট, এদিকে লক্ষ্য কর ভালো করে, জেড ইকুইভ্যালেন্ট মানে কি হচ্ছে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স না। তাহলে কি কি দিয়ে তৈরি হতে পারে বললাম, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটেন্স, ইন্ডাকট্যান্স এগুলো দিয়ে তৈরি হতে পারে। তাহলে রেজিস্ট্যান্সের জন্য কত হবে, রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট প্লাস, দেখ যদি ক্যাপাসিটেন্স থাকে বা যদি কি থাকে হচ্ছে ইন্ডাকট্যান্স থাকে, তাহলে কি হয়, ক্যাপাসিটেন্সের জন্য যেন কত হয় রেজিস্ট্যান্স মনে আছে, এক্সি ইকুয়াল টু কত হয় 1 বাই জে ওমেগা সি হয় না। আর ইন্ডাকট্যান্সের জন্য রেজিস্ট্যান্স কত হয়, জে ওমেগা এল। তাহলে যদি ইন্ডাকট্যান্স বা ক্যাপাসিটেন্স থাকে তখন আমাদের জে দিয়ে আসবে কি আসবে না, আসবে, তখন ওগুলাকে কি দিয়ে লিখি, এক্সি দিয়ে লিখি, এক্সএল দিয়ে লিখি, এমন করে লিখি না। তার জন্য কি হবে, জেনারেল ভাবে যদি লিখি জেড ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত হবে আর ইকুইভ্যালেন্ট, রেজিস্ট্যান্সের জন্য আসলো, আর বাকি দুটোর জন্য আমরা কি লিখতে পারি, জেনারেল ভাবে লিখতেছি জে এক্স ইকুইভ্যালেন্ট না, এক্স এর এখন যেটা থাকবে ওগুলো ইউজ করব, বাট আমি জেনারেল ভাবে লিখলাম। এন্ড তাহলে সিমিলারলি তোরা নিজেরাই বল লোড ইম্পিডেন্স কত হবে, আরএল প্লাস কত হবে জে এক্সএল, ঠিক আছে, এটা গেল। এবার আমাদের অ্যাকর্ডিং টু কি বলে হচ্ছে আমাদের এই থিওরেম কি বলছে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার টু দ্য লোড, লোডে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কত হইতেছে এটা বোঝার চেষ্টা কর। যে তাহলে পাওয়ার ট্রান্সফার টু দা লোড, তাহলে এইখানে পাওয়ার ট্রান্সফার দেখতেছিস, পাওয়ারের সূত্র কি আছে কারো মনে আছে, পি ইকুয়াল টু আই স্কোয়ার, আর ক্লাস 12 এ পড়ছিলি মনে আছে তোদের, পি ইকুয়াল টু ভিআই, এটা পড়ছিলি না, তাহলে তারপরে ভি ইকুয়াল টু আই আর লিখিস, তাহলে হচ্ছে ভি এর জায়গায় আই আর বসায় দে ইনটু আই, তাহলে কত হচ্ছে আই স্কোয়ার আর, তাহলে পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, এটা ফর্মুলা হয় মনে আছে। ওকে, তাহলে এখানে কত দিবি, পিএল ইকুয়াল টু, ভালো করে দেখ, পিএল ইকুয়াল টু আই স্কোয়ার আর এল হবে। তোরা অনেকে বলবি স্যার এখানে তো কত আছে, জেড এল আছে, জেড এল এর জায়গায় আর এল লিখলেন কেন, জেড এল মানে কত এটা না, দেখ আমি জেড এল যদি লিখি বোঝার চেষ্টা করে একবার, খুব ইম্পর্টেন্ট জিনিস, জেড এল লিখলি তো, জেড এল মানে কি এটা বোঝ, খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে কত হলো, আই স্কোয়ার ইকুয়াল টু জেড এল মানে কত হচ্ছে আর এল প্লাস কত হচ্ছে জে এক্সএল। এই এক্সএলটা কোথায় থেকে আসছে জান, হয় ইন্ডাকটেন্স থেকে আসছে, না হয় কোথায় থেকে আসছে, ক্যাপাসিটেন্স থেকে আসছে। এবার ক্লাস 12 এ একটা কনসেপ্ট পড়ছিলি, তোদের মনে আছে কি নাই একবার মনে করাই দেই, তোরা পড়ছিলি না যে ক্ষমতা ব্যয় কোথায় হয়, শুধুমাত্র রেজিস্ট্যান্সে হয়, রোধে হয়, আর ধারক বা হচ্ছে আবেশকের ক্ষেত্রে, ক্লাস 12 এ যারা যারা বাংলা মিডিয়ামে ছিল এমনটা বলতিস না, ধারক একটা ওয়াটহীন বর্তনী, আবেশক একটা ওয়াটহীন বর্তনী, ওটার অ্যাক্রসে কি হয় না, কোনো পাওয়ার ট্রান্সফার হয়ই না, পাওয়ার লস হয়ই না। তাহলে এক্সেল এর অ্যাক্রসে কোনো পাওয়ার লস হবেই না, তাহলে এটা ইকুয়াল টু কত, জিরো। তাহলে শুধুমাত্র কি পড়ে থাকবে, আর এল এই পড়ে থাকবে। ওকে, তো জেটেল লেখা মানে কত হচ্ছে আর এল পাওয়ারের সময়, তার জন্য এগুলোর কোনো দরকারই নাই, সোজা লেগে দেয় কত হচ্ছে আর এল, এটা কথা মাথায় রাখিস। কারণটা পাওয়ার ট্রান্সফার শুধুমাত্র কিসের অ্যাক্রসে হবে, হচ্ছে রেজিস্ট্যান্সের অ্যাক্রসেই হবে। ওকে, ক্যাপাসিটেন্স আর ইন্ডাকট্যান্সের অ্যাক্রসে কোনো পাওয়ার ট্রান্সফার হয়ই না। ওকে, এবার দেখ যেহেতু এটা কি আছে হচ্ছে কমপ্লেক্স নাম্বার আছে, তাহলে এটা কি দিয়ে আলোচনা করব আমরা, মড নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তাহলে মড নিয়ে আলোচনা করব নাও, আইএল ইকুয়াল টু কত হচ্ছে ইকুইভ্যালেন্ট বাই হচ্ছে জেড ইকুইভ্যালেন্ট প্লাস জেড এল, সবগুলোর ভ্যালু পুট করে দে,
আইএল ইকুয়াল টু ই ইকুইভ্যালেন্টের ভ্যালু কত? ইকুইভ্যালেন্টের ভ্যালু তো ইকুইভ্যালেন্টই থাকবে, এটার কিছু চেঞ্জ হবে না। জেড ইকুইভ্যালেন্টের ভ্যালু কত হবে? আর ইকুইভ্যালেন্ট প্লাস হচ্ছে জে এক্স ইকুইভ্যালেন্ট। ওকে, আমাদের কি লাগবে? আইএল, এটার ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে? আইএল কারেন্ট যাচ্ছে, এখানে আইএল দিয়ে দে, তাহলে আইএল তার মট লাগবে। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে আইএল ইকুয়াল টু ই ইকুইভ্যালেন্ট বাই, এটা তো জেড ইকুইভ্যালেন্ট গেল, জেড ইকুইভ্যালেন্ট এটা প্লাস, ও জেটেল মানে কত হচ্ছে? আর এল প্লাস জে এক্সেল, তাহলে কত হইলো হচ্ছে আর এল প্লাস আর ইকুইভ্যালেন্ট প্লাস জে এক্সেল প্লাস এক্স ইকুইভ্যালেন্ট। এবার হচ্ছে মড অফ এল ক্যালকুলেট করবি। ওকে, এই অবধি কারো কোনো কোশ্চেন থাকলে বল। কোনটা? এটা শোন, এটা কই থেকে আসলো? তো এটা সিম্পল জিনিস, জেড ইকুইভ্যালেন্ট মানে টোটাল ইম্পিডেন্স, এসি কারেন্টের ক্ষেত্রে বললে, ডিসির ক্ষেত্রে বললে টোটাল রেজিস্ট্যান্স। তো এই সার্কিটটার ক্ষেত্রে টোটাল রেজিস্ট্যান্স কত আছে, হ্যাঁ না? আমি বললাম টোটাল রেজিস্ট্যান্স, ধরে নে রেজিস্ট্যান্স আছে, তাহলে ওগুলাকে আর দিয়ে লিখলাম, টোটাল রেজিস্ট্যান্স তার জন্য আর ইকুইভ্যালেন্ট দিলাম। এবার যদি কি আসে হচ্ছে ক্যাপাসিটেন্স যুক্ত থাকে সার্কিটের ক্ষেত্রে, বা হচ্ছে ইন্ডাকটেন্স যুক্ত থাকে, তার জন্য তো আসবে, তার জন্য আসবে এক্সএল এক্সসি, এগুলো আসবে। তো ওগুলাকে জেনারেল ভাবে লিখলাম এক্স ইকুইভ্যালেন্ট। ওকে, আর যে দিয়ে যুক্ত থাকে কমপ্লেক্স নাম্বার যেহেতু না, তার জন্য হচ্ছে যে এক্স ইকুইভ্যালেন্ট লিখলাম। ওটা হচ্ছে যদি ক্যাপাসিটেন্স যুক্ত থাকে, যদি ইন্ডাকটেন্স যুক্ত থাকে, যদি না থাকে এটা কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। আর যদি থাকে তো থাকে, আমরা জেনারেল ভাবে করতেছি। ওকে, তো থাকলে থাকবে, না থাকলে নাই। এবার দেখ ভালো করে, তাহলে এতটুক গেল। হুম, তাহলে মট আই তার স্কোয়ার কত হবে? তাহলে দেখতো ই ইকুইভ্যালেন্ট বাই রুট ওভার আর এল প্লাস আর ইকুইভ্যালেন্ট তার স্কোয়ার প্লাস এক্সএল প্লাস এক্স ইকুইভ্যালেন্ট তার স্কোয়ার, তার স্কোয়ার। ওকে, ওই এটা জিনিস বুঝে নে, এটা অনেকেই গন্ডগোল করিস। হ্যাঁ, এই দেখ জেড মানে যদি কত হয় এক্স প্লাস আই ওয়াই হয়, যারা যারা কমপ্লেক্স নাম্বার পড়িস নেই তাদের জন্য। হ্যাঁ, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই হয়, তাহলে মট অফ জেড মানে কত হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার কত হচ্ছে? রুট। তাহলে এটাই এটা করলাম না, দেখতো এটা একটা টার্ম, এটাকে মনে মনে ভাব এক্স, না, আর এটাকে মনে মনে ভাব হচ্ছে ওয়াই। তাহলে কত হবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কত হচ্ছে? ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এই যে হয়ে গেল তার রুট। আর এটা হচ্ছে মট এল তার স্কোয়ার দিছি, তার জন্য কত হচ্ছে মট তার স্কোয়ার দিলাম। ঠিক আছে, ওকে, এটুকু বুঝে নিস। এবার আমাদের যেটা টার্গেট ছিল, টার্গেটে আমরা বসাই দিই, তাহলে হচ্ছে এখানে বসাই দিই। সো এটা ইকুয়েশন নাম্বার 1 দেই, পুট ইন ইকুয়েশন 1। ইকুয়েশন 1 এ পুট করলে কত পাচ্ছিস? পিএল ইকুয়াল টু ই ইকুইভ্যালেন্ট তার স্কোয়ার আর এল বাই, দেখ ওইখানে স্কোয়ার আছে আর এখানে কি আছে? রুট আছে, তাহলে রুট উঠে যাবে। তাহলে কত আসলো হচ্ছে আর এল প্লাস আর ইকুইভ্যালেন্ট তার স্কোয়ার প্লাস এক্সএল প্লাস এক্স ইকুইভ্যালেন্ট তার স্কোয়ার। ঠিক আছে, ওকে, ওই এইদিকে তাকা। এবার সব থেকে ইন্টারেস্টিং ঘটনা এখান থেকে ঘটতে যাইতেছে, পরে লিখিস। হ্যাঁ, সবাই এদিকে ফোকাস করতে একটু। দেখ আমাদের টার্গেট কি আজকে এই কোশ্চেনটায়, সেটা হচ্ছে লোডে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার ক্যালকুলেট করা, হ্যাঁ না? তাহলে যদি পাওয়ারকে ম্যাক্সিমাম হতে লাগে, ভালো করে দেখতো, তাহলে নিচেরটাকে কি হইতে লাগবে? মিনিমাম। দেখ এটা ম্যাক্সিমাম, তাহলে এটাকে কি হইতে লাগবে? মিনিমাম হইতে লাগবে। এবার মিনিমাম হওয়ার জন্য এইটাকে জিরো হইতে লাগবে না হয় এটাকে জিরো হইতে লাগবে, না? এবার এইটা কখনো জিরো হইতে পারে না, কারণটা কি? এটা হচ্ছে রেজিস্ট্যান্স।
রেজিস্ট্যান্স অলওয়েজ কি হচ্ছে পজিটিভ, তো রেজিস্ট্যান্স তো জিরো হতে পারে না, কিন্তু এটা জিরো হতে পারে। কেন? কারণটা সিম্পল জিনিস, দেখ এই দুটো যদি জিরো কেন হতে পারে, কারণটা একটা প্লাস একটা মাইনাস হয়। তোরা মনে করে দেখ যে ইন্ডাক্টরের অ্যাক্রসে রেজিস্ট্যান্স কত হয় বা ইম্পিডেন্স যেটাকে বলি এক্সএল ইকুয়াল টু কত হয়, জেড ওমেগা এল হয় না, আর ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে কত হয় 1/জে ওমেগা সি হয় না। তাহলে জে যদি উপরে তুলিস তাহলে কত হবে, জে বাই কত হচ্ছে জে স্কোয়ার ওমেগা সি হবে না, তাহলে জে স্কোয়ার মানে কত হচ্ছে -1, তাহলে জে বাই কত আসলো ওমেগা সি। তাহলে একটা ইন্টারেস্টিং জিনিস দেখ, এক্সএল কি গেল হচ্ছে প্লাস প্লাস জে ওমেগা এল, আর এক্সি কি গেল হচ্ছে মাইনাস। তাহলে প্লাস মাইনাস মিলে এটা কত হতে পারে, জিরো হতে পারে। কিন্তু এটার ক্ষেত্রে ভাব দুইটাই তো প্লাস, এটা কখনোই জিরো হতে পারে না। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের জন্য এটা কি হইতে লাগবে, এটা মিনিমাম হবে, পুরাটা পুরাটা মিনিমাম হওয়ার জন্য এটা ইকুয়াল টু কত হইতে পারে, জিরো হইতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে ফর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার টু দা লোড, ঠিক আছে, কি হবে বলতো, এক্সএল প্লাস এক্স ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত হবে, জিরো হবে। তার মানে এখান থেকে কি বলতে পারি, এক্সএল ইকুয়াল টু মাইনাস এক্স ইকুইভ্যালেন্ট। দেখ মাইনাস আসারই কথা ছিল, সিম্পল জিনিস, একটা প্লাস একটা কি হচ্ছে মাইনাস, তার জন্য একটা প্লাস একটা কি হচ্ছে মাইনাস, সিম্পল জিনিস আসবেই ওদের। ওকে, সো পিএল পাওয়ার ট্রান্সফার টু দ্য লোড ইজ ম্যাক্সিমাম হোয়েন এক্সএল ইকুয়াল টু কত মাইনাস এক্স ইকুইভ্যালেন্ট। তাহলে এক্সএল এর জায়গায় মাইনাস এক্স ইকুইভ্যালেন্ট বসাই দিলে এটা এটা কেটে যাবে, ইকুয়াল টু কত হবে, জিরো হবে। ঠিক আছে, তাহলে এটা কত হবে বলতো, ই ইকুইভ্যালেন্ট তার স্কোয়ার আর এল বাই কত আসবে, আর এল প্লাস আর ইকুইভ্যালেন্ট তার স্কোয়ার প্লাস কত হচ্ছে এক্সএল মাইনাস এক্সএল তার স্কোয়ার। তাহলে ইকুইভ্যালেন্ট তার স্কোয়ার আর এল বাই আর এল প্লাস আর ইকুইভ্যালেন্ট তার স্কোয়ার। বুঝছিস? হ্যালো, এবার দেখ তো আমাদের কি পাইলাম এখন অবধি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার অ্যাট লোড ইকুয়াল টু এটা। এইদিকে শোন একটা জিনিস, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার টু দ্য লোড হওয়ার জন্য এক্সএল বা এক্সি এর কন্ডিশন কি হইতে লাগবে, এক্সএল ইকুয়াল টু মাইনাস এক্স ইকুইভ্যালেন্ট হইতে লাগবে, হ্যাঁ না? কিন্তু আমাদের পাওয়ার তো ট্রান্সফার কিসের অ্যাক্রসে হবে, আমি বললাম না পাওয়ার ট্রান্সফার কিসে হয়, লোডে অনলি হয় না, আমাদের তো ক্যাপাসিটেন্স আর হচ্ছে ইন্ডাকটেন্সে পাওয়ার ইয়েই হয় না, লসই হয় না। তো যা কিছু ক্যালকুলেট করতে লাগবে সেটা কিসের রেসপেক্টে করতে লাগবে, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে করতে লাগবে। তো আমরা যে এই কন্ডিশনটা বের করলাম, এই কন্ডিশনটা কার জন্য বের করলাম, ক্যাপাসিটেন্স আর ইন্ডাকটেন্সের জন্য বের করলাম, কিন্তু আমাদের মেন টার্গেট তো হচ্ছে রেজিস্ট্যান্সের জন্য বের করো। তো এখন এটাকে কি করব আমরা, রেজিস্ট্যান্সের কোন ভ্যালুর জন্য ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে সেটা আমরা ক্যালকুলেট করব। তার জন্য কি করতে লাগবে, তোরা সবাই জানিস ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের জন্য বা ম্যাক্সিমাম বা মিনিমামের জন্য ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কত হয়, জিরো হয়। ওকে, তো ম্যাক্সিমাম বা মিনিমামের ক্ষেত্রে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অলওয়েজ কি করবি, জিরো করবি। তো যেহেতু ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার টু দ্য লোড বের করব, আর কার কন্ডিশন বের করব, আরএল এর কন্ডিশন বের করব, তাহলে আরএল এর অ্যাক্রসে এটার যদি আমরা ডেরিভেটিভ করি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ শুড বি কত হবে, হচ্ছে জিরো হবে। ঠিক আছে, ওকে। সো ফর maximum power transfer to load is কত হবে, PL বাই ডি আর এল ইকুয়াল টু কত হবে, জিরো। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কত হবে, হচ্ছে জিরো হবে। চল এবার আমরা ডেরিভেটিভ করব, জিরো করে দেবো, জিরো করে এটার কন্ডিশন বের করবো। ঠিক আছে, অনলাইন এটা হচ্ছে ডি পিএল বাই হচ্ছে ডি আর এল। তাহলে পিএল এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু আর এল।
পিএল ম্যাক্স লিখে নে, তারপরে ডেরিভেটিভ করব। এই কোশ্চেনটা কিন্তু তোদের অনেকবার আসে, হ্যাঁ অনার্সে। কোথাও বুঝতে অসুবিধা হলে জানাস আমাকে, সবাই মিলে বুঝবো। তো আমরা আজকে এটা ধরা কয় নাম্বার থিওরেম হবে রে? থার্ড থিওরেম না? ফার্স্টে থেভেনিনস পড়ছি, দেন নর্টনস পড়লাম, এবার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার পড়তেছি। দেন আর কয়েকটা পড়বো তোদের জন্য ইম্পর্টেন্ট যে কয়টা, সুপারপজিশন থিওরেম, রেসিপ্রোসিটি থিওরেম, মিলম্যান থিওরেম। আমাকে একটা কথা বল, আমাদের ফিজিজি ইউটিউব চ্যানেল কবে 20K হবে? এখনো 18.5 ফোরে আটকায় আছে। একটা সেলিব্রেশন করি, আমার ভিতর থেকে কবে থেকে সেলিব্রেট করার ইচ্ছা জাগছে। হ্যাঁ জানি না, 20K যবে হবে তবে সেলিব্রেট করব। হচ্ছে না, তোদের কলেজের চ্যানেল জন্য এত ধীরে ধীরে ইনক্রিজ করে না সাবস্ক্রাইবার, করা কিছু নাই, কারণ কলেজে স্টুডেন্টই কম। তো 20K হলে একটা সেলিব্রেশন হবে। আমি ভাবছিলাম ফিজিজির 5th ফাউন্ডেশন ডে আছে হচ্ছে 3rd মার্চ, ওকে। তো ভাবছিলাম 3rd মার্চের আগে মেবি এইবার 20K হবে, হইলো না। আমি একটা জিনিস দেখলাম, হ্যাঁ একটা জিনিস আমি দেখলাম যে মানুষ না অনেকেই বলে যে আমার দেখা দেখি আমরা যারা যারা অফলাইনে পড়াইতাম বা আমার আশেপাশের যারা কলিগ আছে আর কি, তো আমার দেখা দেখি অনেকে ইউটিউব চ্যানেল শুরু করছিল, ইউটিউব চ্যানেল সবার শেষ হয়ে গেছে। আর সবাই স্কুল লেভেলে পড়ায়, আমি কলেজ লেভেলে পড়াই। আমার তুই ভাব কবে থেকে এই চ্যানেলটার ভিডিও দিতে দিতে আজকে মনে হয়, আজকে যখন ভিডিওটা বানাচ্ছি আমি, ঠিক আছে 2026 এর ফেব্রুয়ারি মান্থে বানাচ্ছি না, তো এই সময় আমার ইউটিউব চ্যানেলে কতগুলো ভিডিও আছে জানিস? আমি টোটাল ভিডিও দিছি ফিজিজি অ্যাপ, হ্যাঁ দেখি তো এক সেকেন্ড। আমি হচ্ছে 1.6K ভিডিও দিছি, ঠিক আছে? ভাবছিস 1600+ ভিডিও দেওয়া আছে, ঠিক আছে? তুই ভাবতে পাইতেছিস এই 4-5 বছরে আমি মানে 365 দিনে 1 বছর হয়, তাহলে যদি 1.6K ভাবিস তাহলে কত হয়, মানে 5 বছরেও যদি একটা একটা করেও ভিডিও দিস, অবভিয়াসলি 5 বছরে আমি কি করি নাই হচ্ছে, তাহলে 365 × 5, ঠিক আছে 1.8K হয়।
আর আমি 1.6K দিছি, মানে 5 বছর ধরে ভাব প্রায় দিন ভিডিও দেওয়া হয়েছে। তারপরে গিয়ে আজকে হচ্ছে 20K হয়েছে চ্যানেলটায়, 20 কেও হয় নাই। ওকে, তো কি হারে ভিডিও দেওয়ার পরে এখানে আসছে। আমি খালি একটাই বলবো, তোদেরকেও একটা জিনিস বলবো, প্যাশেন্স রাখ। যদি না রাখতে পারিস তাহলে কিন্তু খুব খারাপ অবস্থা হবে। তোরা যদি ভাবিস একদিনে কারো সাকসেস হবে, হয় খুব কম লোকের হঠাৎ করে ভাইরাল হয়ে সাকসেস হয়ে যাবে। কিন্তু যদি তুই হার্ডওয়ার্ক করতে থাকিস একদিন সাকসেস হবি, এটা মাথায় রাখিস। আর আমার চ্যানেলের ইন্টারেস্টিং জিনিস কি বলতো, যারা যারা না না মাইনাস না, ইস, আমি যেটা বলতেছিলাম, আমি আমার চ্যানেলের একটা অ্যানালাইটিক যখন দেখি না, আমার একটা জিনিস মজা লাগে। যারা যারা অ্যাপ থেকে এই ভিডিওটা দেখতেছিস, আমার চ্যানেলে জানিস নর্মালি ভিউজ হয় কেমন, 100, ঠিক আছে, একটা করে ভিডিওতে। এমনই হবে, কারণ প্রত্যেকটা ভিডিও 100 স্টুডেন্টের জন্যই বানাই আমি। ধরি না আমি বানাচ্ছি পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 5th সেমিস্টারের, ওকে, বা কলকাতা ইউনিভার্সিটি 3rd সেমিস্টারের, ওকে। তো 3rd সেমিস্টারে ওই কয়টাই স্টুডেন্ট পড়ে না, সব স্টুডেন্ট তো দেখবে না, তার মধ্যে কয়টা স্টুডেন্ট দেখবে, তো একটা করে ভিডিওতে হাইয়েস্ট হচ্ছে 100এই ভিউজ হবে, আমি জানি এটা এমনই হবে, ওকে। আমার এক্সপেকটেশনই এটা যে আমার একটা করে ভিডিও এত দূরেই যাবে। বাট ইন্টারেস্টিং জিনিস, আমি সেদিনকে যেটা দেখছি, আমার এখন লাইভ বেসে স্টুডেন্ট কতগুলো জানিস, 600, মানে সব মিলে প্রত্যেকটা সেমিস্টার মিলে আমি বলতেছি 637 এমন স্টুডেন্ট আর কি আছে। আমি আজকে কালকেই মনে হয় দেখতেছিলাম, অমন হবে আর কি, সোজা কথা 630+ স্টুডেন্ট। আমি তাই লক্ষ্য করতেছিলাম আমার কোনো ভিডিওতে 600 ভিউজই হয় নাই, বাট লাইভ বেসে স্টুডেন্ট দেখ। তো এটা হচ্ছে ইন্টারেস্টিং একটা জিনিস যে লাইভ বেসে প্রচুর স্টুডেন্ট তোরা পড়িস। আর সেদিনকে আমি একটা জিনিস লক্ষ্য করতেছিলাম, একদিনে হচ্ছে আমার এখন অব্দি হচ্ছে 19 স্টুডেন্ট একদিনে হচ্ছে কোর্সে জয়েন করছিলি। না না না, 19, 19 না, না না, আমি 31 বলছিলাম, অতজন একদিনে লাইভ করছিলি, বাট একদিনে কোর্স সাবস্ক্রাইব করছিস, মানে কোর্স কিনছে আর কি। 19 স্টুডেন্ট একদিনে কোর্স কিনছে, মানে যেটা হিউজ হিউজ। মানে 36 স্টুডেন্ট ইয়া করছিল, টোটাল হচ্ছে বাই নাও এ ক্লিক করছিল, বাট পেমেন্ট করছে হচ্ছে 19 স্টুডেন্ট, যেটা হিউজ। ওকে, আমার মতো টিচারের ক্ষেত্রে তো অনেক অনেক। ওকে, এইবার আমরা কি করবো হচ্ছে ম্যাক্সিমাম লোড ট্রান্সফারের জন্য আরএল এর কন্ডিশন ক্যালকুলেট করবো। হ্যাঁ, তার জন্য কি করবো হচ্ছে পিএল ম্যাক্স এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু আরএল। তাহলে এটাকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে দেখ, ই ইকুইভ্যালেন্ট তো কনস্ট্যান্ট, এটাকে কনস্ট্যান্টটাকে কি করে নিচ্ছে বাইরে বের করে নে। তাহলে কি হবে হচ্ছে এটাকে বাইরে বের করে নে, তাহলে হচ্ছে ই ইকুইভ্যালেন্ট তার স্কোয়ার বাইরে বের হয়ে গেছিল। তারপরে কি করবো, আরএল এর ডেরিভেটিভ কত হবে 1, নিচেরটা তখন কি রাখবো আমরা, ঠিক রাখবো। তাহলে আরএল প্লাস আর ইকুইভ্যালেন্ট তার স্কোয়ার, তারপরে এটা উপরে তোল, তাহলে কত আসবে -2 আসবে, -2 আরএল বাই এটার কত আসবে একটা বেসে যাবে, তাহলে হচ্ছে আরএল প্লাস আর ইকুইভ্যালেন্ট তার কত আসবে কিউব, ইকুয়াল টু কত আসবে 0 আসবে। ঠিক আছে, ডেরিভেটিভ কিন্তু বুঝে বুঝে করিস, হ্যাঁ, কেউ ডেরিভেটিভ না বুঝলে বলিস, কারণটা ফিজিক্সে সবকিছুতে ডেরিভেটিভ করতেই লাগবে, এগুলা মুখস্থ করে যাস না আবার কেউ। তাহলে 1 - 2 আরএল বাই আরএল প্লাস আর ইকুইভ্যালেন্ট,
ইকুয়াল টু কত হচ্ছে 0। ওকে, ডান। এবার দেখ, এটা তো অবভিয়াসলি 0 হয়ে যাবে, এটা নট ইকুয়াল টু কত হচ্ছে 0 হবে। তাহলে 1 মাইনাস 2 আর এল, আর এল প্লাস আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত হচ্ছে 0। তো এখান থেকে আসলে হচ্ছে 1 ইকুয়াল টু 2 আর এল বাই আর এল প্লাস আর ইকুইভ্যালেন্ট। তাহলে এটা থেকে কত আসলে হচ্ছে আর এল প্লাস আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 2 আর এল। তাহলে এখান থেকে আসলে হচ্ছে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত আসলো, এখান থেকে দেখ 2 আর এল মাইনাস আর এল মানে হচ্ছে আর এল আসলো। ওকে, তা এটা হচ্ছে কন্ডিশন। আর এল এর কন্ডিশন কি হবে, লোড রেজিস্ট্যান্সটা তার টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের কি হবে হচ্ছে সমান হতে লাগবে। ওকে, সো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার টু দা লোড ইজ, তাহলে আর ইকুইভ্যালেন্টের জায়গায় কত বসায় দেবো, আর এল বসায় দেবো এখানে। তাহলে এটা থেকে লেখ পিএল ম্যাক্স, পিএল ম্যাক্স ইকুয়াল টু কত হবে ই ইকুইভ্যালেন্ট তার স্কোয়ার। ঠিক আছে, আর এল এর জায়গায় কত বসায় দেবো, আর ইকুইভ্যালেন্ট বাই নিচে হচ্ছে আর এল, তাহলে আর ইকুইভ্যালেন্ট প্লাস হচ্ছে আর ইকুইভ্যালেন্ট তার কত হচ্ছে স্কোয়ার, তার মানে 2 আর ইকুইভ্যালেন্ট তার স্কোয়ার। তাহলে কত হচ্ছে ই ইকুইভ্যালেন্ট তার স্কোয়ার, আর ইকুইভ্যালেন্ট বাই কত হচ্ছে 4 আর ইকুইভ্যালেন্ট তার স্কোয়ার। তাহলে এইটার সাথে এটার একটা কাটবে, তাহলে অ্যান্সার আসলো হচ্ছে ই ইকুইভ্যালেন্ট স্কোয়ার বাই হচ্ছে 4 আর ইকুইভ্যালেন্ট। এটাকে হচ্ছে পিএল ম্যাক্স গেল। ওকে, মাথায় রাখিস। তো এটা অ্যান্সার। হ্যাঁ অবশ্যই কেউ যদি কি করতে চায় হচ্ছে পিএল ম্যাক্স ইকুয়াল টু ই ইকুইভ্যালেন্ট স্কোয়ার বাই 4 আর ইকুইভ্যালেন্ট মানে আর এল, এটা লিখতে চাই সেটাও লিখতে পারিস একই জিনিস, কারণ ম্যাক্সিমামের ক্ষেত্রে এটাই কন্ডিশন আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আর এল। তো আর ইকুইভ্যালেন্টের জায়গায় আর এল ইউজ করতে পারিস যেটা খুশি। ওকে, হ্যাঁ তোদের কোশ্চেন কি ছিল? ওকে, এই লাইনটা, এই লাইনটা কি করলাম, এই দেখ পিএল এর, এই যে এটা পিএল এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু আরএল, তাহলে এটাকে ডেরিভেটিভ করব, ই ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কে বাইরে রাখলাম। ওকে, তারপরে এটাকে কি করলাম ডেরিভেটিভ করলাম, এটাকে ডেরিভেটিভ কেমন করে করলাম দেখ বুঝে নে একবার, যারা যারা বুঝিস নাই তাদের জন্য দেখ ভালো করে। এটা তো বাইরে আসলো হ্যাঁ না, ই ইকুইভ্যালেন্ট, আমি বোঝাই দিতেছি, ইকুইভ্যালেন্ট স্কয়ার বাইরে আসলো, ডি বাই ডি আর এল আছে হ্যাঁ না, আর এটার ভিতরে কত আছে হচ্ছে আর এল, আর এটাকে আমি নিচেরটা উপরে নিয়ে যাই দেখলাম, তাহলে কত লিখলাম আর এল প্লাস আর ইকুইভ্যালেন্ট তার কত হচ্ছে -2 হ্যাঁ না, -2 উপরে নিয়ে গেলাম, তাহলে হচ্ছে -2 ইকুয়াল টু 0। তাহলে এটাকে কি লিখলাম ই ইকুইভ্যালেন্ট তার স্কয়ার। তাহলে দেখ আমরা জানি একটাকে ঠিক রেখে একটাকে ডেরিভেটিভ করতে লাগে, তাহলে আর এল কে ডেরিভেটিভ করলে কত আসবে 1, আর এটাকে ঠিক রাখলাম তাহলে কত হবে আর এল প্লাস আর ইকুইভ্যালেন্ট তার কত হচ্ছে -2 না, কারণ এটা কত আছে হচ্ছে -2 আছে, তারপর প্লাস এবার এটাকে ঠিক রাখলাম, আর এল কে ঠিক রাখলাম, এটাকে ডেরিভেটিভ করলে কত আসবে -2 আসবে, ইনটু কত হবে এটা -1। ঠিক আছে, তাহলে কত আসবে হচ্ছে আর এল প্লাস আর ইকুইভ্যালেন্ট -1, তাহলে -2 আর -1 কত হচ্ছে -3। ঠিক আছে, ইকুয়াল টু 0। তাহলে এটা থেকে লিখলাম হচ্ছে ই ইকুইভ্যালেন্ট তার স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে, এটা মাইনাস মানে নিচে চলে যাবে, তাহলে 1 বাই কত হচ্ছে আর এল প্লাস আর ইকুইভ্যালেন্ট প্লাস কত, এটা কত হচ্ছে -2 আর এল, আর এটা কত হচ্ছে -3টা নিচে আসলো, তাহলে আর এল প্লাস কত হচ্ছে আর ইকুইভ্যালেন্ট তার কত হচ্ছে কিউব ইকুয়াল টু কত 0। বুঝছিস, এটা হচ্ছে এলিমেন্ট। এখন বড় হচ্ছিস ডেরিভেটিভ শর্টকাট করতে পারবে।
কি হইলো তোদের? ক্যামেরাম্যান ফোকাস করো, আউট অফ ফোকাস হয়ে আছে কেন? দাঁড়া একটা। হ্যাঁ, ওকে। যারা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছিস, ওকে, হ্যান্ডিক্যাপ বা কিছু প্রবলেম আছে না, হ্যাঁ, তো তাদের তাদের কষ্টটা না আমি প্রথমবার বুঝতে পাইতেছি। মানে আগে কি বলতো, জাস্ট আমি হ্যাঁ ঠিক আছে একটা সিম্পেথি ছিল। এখন আমার একটা পা খারাপ, একটা হাত খারাপ, সবকিছু মিলে আমি এই কয়দিন থেকে আমি বুঝতে পাইতেছি যে কি অবস্থায় দিনটা কাটাইতে লাগতেছে। আর সিতোমা যেটা বলতেছিলি মেন্টালি হ্যান্ডিক্যাপদের জন্য কি কি কিছু সার্টিফিকেট সার্টিফিকেট আছে নাকি? মেন্টালি হ্যান্ডিক্যাপ যারা যারা আছিস, তাদের জন্য সব থেকে বড় জায়গা হচ্ছে রাঁচি, ওকে। তারপরে রাঁচিতে ভালো খাবার দেয় মনে হয়, তো দেয়। যারা যারা জীবনে দেখছিস সেই লেভেলে সাকসেসফুল পাইতেছিস না, চলে যাবি, হ্যাঁ। না, রাঁচিতে টাকা দেয় কি দেয় না জানি না, মানে টাকা নেয় কি নেয় না আমি তো এক্সাক্ট জানি না। বাট আমি একটা জানি, হ্যাঁ, আমি তো কুচবিহারের ছেলে, কুচবিহারে থাকি। যারা যারা অনলাইনে পড়তেছিস তোদেরকে জন্য বললাম ইনফরমেশনটা। সেটা হচ্ছে আমাদের পাশে একটা মেন্টাল অ্যাসাইলাম আছে, ওকে, তুফানগঞ্জে। তো ওইখানে যদি নিয়ে যাস কাউকে আর কি, এমন ওই ধরনের রোগীকে, তাহলে পেশেন্টের পরিবারকে আর কি টাকা দেওয়া হয়। তো 500 টাকা না 700 টাকা দেওয়া হয়। তো একটা অ্যাডমিশন ফি উল্টে দেওয়া হয়। তো আমি ভাবতেছি আমার ব্যাচে তো অনেকগুলা আছেই, আমি এগুলাকে একটা একটা করে পাঠাবো, আর ইনকাম করব, ওকে, যে 2-4টা যদি আমি পাঠাইতে পারি। আহ, হুম। এইটুকু হয়েছে তোদের। দেখ, তো মেন্টালি তো আনস্টেবল আছেই। আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, হ্যাঁ, 14 ফেব্রুয়ারি। মানুষজন কিসের আমার নাম করে এইখানে এখানে ঘুরতে যাবে, কতটা সিঙ্গেল হইলে এইখানে আইসা কেউ লাইভ ক্লাসে জয়েন করছে, কেউ এইখানে লাইভ পড়াশোনা করতেছে, ওকে, অফলাইন ব্যাচে আইসা। তো মেন্টালি প্রবলেম আছে এদের, ঠিক আছে। তুই ভাব, আচ্ছা কিসের একটু এদিকে যে চুরি করে এ করে ও করে এখানে ঘুরতে যাবে, মানুষ কতটা সিঙ্গেল হইতে পারে, ছি। আজকে 14 ফেব্রুয়ারি ভাই, ভ্যালেন্টাইন্স ডে, ভাই বোন গুলা কি করতেছে, ওগুলা ব্ল্যাক ডে স্যার, ওগুলা যারা সিঙ্গেল ওগুলা বলে, ঠিক আছে। এই ভ্যালেন্টাইন্স ডে তে এগুলা আমার কাছে লাইভ ক্লাস করতেছে, ভাবা যায়। আহ, ওই কেউ তো আবার এমন করতেছিস না, কোনো রুমে টুমে ঢুকে বা কোনো পার্কে বসে বসে ক্লাস দেখতেছিস, এগুলা করিস না কিন্তু, হ্যাঁ। দেখা গেল পার্কে বসে আছিস, গার্লফ্রেন্ডের মাথা হচ্ছে ইয়ে কাঁধে, ও সোনা এমন করে চুল ঠিক করে দিতেছিস, আর এদিকে ভিডিও দেখতেছিস। কোন মেয়ে দেখা গেল বয়ফ্রেন্ডের কোলে মাথা রাইখা, ও বাবু তোমার, তুমি গল্প করো, এইদিকে হচ্ছে ষাঁড়ের পাড়া দেখি, এগুলা করিস না কেউ, হ্যাঁ। তোরা পরেও দেখে নিতে পারিস, এটা অফার থাকলো তোদের জন্য। আর যেগুলো অনলাইনে অফলাইনে পড়তে আসছিস তোদের তো আর কিছু বলার নাই। কতটা সিঙ্গেল থাকতে পারে মানুষ তাহলে ভাব। আহ,
যারা আসে নাই তারাই মানুষ, আর যারা আসছে তারা মানুষ না, এলিয়েন সব। ঠিক আছে, সিঙ্গেল মানুষজন। আমাদের অবস্থা দেখ, সারাদিন পড়াবো, ঠিক আছে, এতটা সিঙ্গেল। তো সেদিনকে কে যেন, আমি কোন একটা ভিডিওর কমেন্ট সেকশনে দেখলাম যে কেউ একটা মেসেজ করছে, কমেন্ট করছে, বলে স্যার আপনি কি বিয়ে করছেন কি বিয়ে করেন নাই, ঠিক আছে। তাই আমি ওকে কি রিপ্লাই দিলাম যে আমি হচ্ছে সিঙ্গেলদের লিডার, লিডার হয়ে কেমন করে বিয়ে করা যায়, এগুলো করতে নাই, ঠিক আছে। সিঙ্গেল মানুষগুলার কিছু তো আশা ভরসা থাকতে লাগে, ওই যে আশা ভরসা এখানে আছে, ঠিক আছে। তো যারা যারা সিঙ্গেল আছিস তোদের পাশে আছি আমরা। না, তোদেরকে আমি আর কিছু বলবো না। ভ্যালেন্টাইন্স ডে দিন এমন করে আসি, এখানে পড়াশোনা করতেছিস। তাহলে দেখ, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমেই পড় তোরা, তোদের দ্বারাই আর অন্য কিছু হবে না, ঠিক আছে। মেয়ের মন খারাপ হয়ে গেছে শুনে শুনে। ও এমন উদাস ভাবে তাকাইতেছে, ঠিক আছে। ও গড, আমি গল্প করতেছিলাম, আমি তখন থেকে ওকে দেখতেছি কেমন উদাস হয়ে পুরো তাকায় আছে, বলে আমার সাথে কি, আহ, ঠিক আছে, বলে কি হচ্ছে। ও আর কিছু বললাম না। আহ, জয়িতা তো ভাবতেছে ঠিক আছে আমি সিকিউর মানাস, ও এমন উদাস হয়েছে, ও ভাবতেছিল আহ পুরা ভ্যালেন্টাইন। ওকে, জয়িতা আজকে কি প্ল্যান আছে, কই যাবি? না না, ঠিক আছে, আজকে কার যে কত প্ল্যান আছে কে জানে। আমার প্ল্যান তোদের ম্যাক্সিমাম পার্ট ট্রান্সফার থিওরেম বোঝানো। অ্যাকচুয়ালি আমি আজকে লেটে একটু তোদের ক্লাস শুরু হয়েছে, এর কারণ বলি আমি তোদের। আমি না কালকে একটা কাজ করতে বসছিলাম, হ্যাঁ। তো কাজ করতে করতে আমি কাজ করতেছি, আর কাজটা না বেশি কনসেন্ট্রেট দেওয়ার মতো কাজ ছিল না, বাট টাইম দেওয়ার মতো কাজ ছিল আর কি। তো কাজ করতেছি, ল্যাপটপে কাজ করতেছি, তো সাথে সাথে না আমি অডিও স্টোরি শুনতেছিলাম, অডিও স্টোরি শুনতে শুনতে কাজ করতেছিলাম। তো একটা অডিও স্টোরি মানে কাজ করতে করতে হয়েছে 2 ঘন্টা কত মিনিট হয়েছে, তো দেখি অডিও স্টোরিটা 2 ঘন্টা 56 মিনিট এমন টাইপের হবে, হ্যাঁ। তো আমি কই ঠিক আছে, আর একটা নতুন কাজ শুরু করে দিই, অডিও স্টোরিটা শেষ হবে। তো এবার হচ্ছে নতুন কাজ শুরু করছি, অডিও স্টোরিটা অতক্ষণে শেষ হয়েছে, এবার নতুন কাজটা শেষ হয় নাই। তো ওই নতুন কাজটা শেষ করার জন্য আর একটা অডিও স্টোরি চালাইছি, অমন করে করে লুপ হইতে হইতে আজকে আমি ঘুমাইছি হচ্ছে 6টার দিকে, 6:30টার দিকে, ভোরবেলা। তো 6:30টার দিকে ঘুমাইছি, আমি ঘুমাইতেই চাইনি অ্যাকচুয়ালি, আমি ভাবছি যে তোদের পড়াবো, পড়াটা ফ্রেশ ফ্রেশ হয় তারপরে ঘুমাবো। কিন্তু তারপরে এই যে 6:30টার দিকে ঘুমাইতে গেছি, ঘুমাইতে গিয়া আর এখন স্কুলের যে আমার স্কুলের ব্যাচটা পড়ানো থাকে 7টা থেকে, ওই ব্যাচটা আহ, ওদের পরীক্ষা চলতেছে তার জন্য পড়ানো নাই। তো আমি আসি বলে একটু পর ওইটা স্নান টান করে তারপরে তোদের পড়াবো। তা ওই 6:30 থেকে বসে আছি, থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি, ওই যে 9টা বাজছে, তারপরে তোর কল পায় ঘুম থেকে উঠছি আর কি। তো কাজ করতে করতে এমন হয়ে গেছে। আমি চাই নাই, আমার ডাক্তারের বারণ আছে বলে এত রাত কাজ না করতে, কিন্তু এমন লুপে পড়ে গেছিলাম, হয় গল্প শেষ হচ্ছিল না, দুইটা ম্যাচ করতেছিল না আর কি। তাহলে সো অ্যাকর্ডিং টু ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, ঠিক আছে। তোরা কিসের গল্প শুনিস? প্রেত কথা, মানে নিজেকে আয়নার সামনে দেখে দেখে গল্প করিস? ও ও, ঠিক আছে। জুবের কি বললি?
পুরো সিঙ্গেল। আরে যুবক তুই তো বই ঠই লিখতেছিস, শায়রি টায়রি লিখতেছিস, ভ্যালেন্টাইন দের কিছু শায়রি টায়রি লেখ, আমরা শুনি তোর একটু সিঙ্গেল, মানে সিঙ্গেল গুলাকে ডেডিকেট করে কিছু যদি শায়রি থাকে। বাট তানিশার মুখটা দেখার মতো ছিল। কিউট কিউট। আমি নামগুলা বলতে চাইনি, কেন বললাম। নামগুলো উইথড্রল করা হয়েছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমরা পুরো সার্কিটটা কি কি ভ্যালু গুলো বের করলাম ওইগুলো লিখে রাখি, ঠিক আছে। তাহলে জেড ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি বের করলাম, যদি দেখিস সেটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট প্লাস হচ্ছে জে এক্স ইকুইভ্যালেন্ট। আর হচ্ছে জেড এল ইকুয়াল টু কি পাইলাম, আমাদের ছিল হচ্ছে আর এল প্লাস জে এক্সএল, ঠিক আছে। তাহলে আর এল মানে আর ইকুইভ্যালেন্টের সমান প্লাস এক্সএল মানে হচ্ছে মাইনাস আর আর এক্স ইকুইভ্যালেন্টের সমান, কন্ডিশন বের করছিলাম এক্স ইকুইভ্যালেন্টের সমান। তাহলে কত হচ্ছে আর ইকুইভ্যালেন্ট মাইনাস জে এক্স ইকুইভ্যালেন্ট। ওকে, এবার এটা জিনিস ভালো করে দেখ, ইন্টারেস্টিং জিনিস, এইদিকে শোন। তাহলে দেখ আর ইকুইভ্যালেন্ট মাইনাস জে এক্স ইকুইভ্যালেন্ট, এটাই এই যে না, শুধুমাত্র কি আছে একটা মাইনাস আর একটা প্লাস। তাহলে কমপ্লেক্স কনজুগেট নিয়ে নিই, কারণ কমপ্লেক্স কনজুগেট মানে আয়োটার জায়গায় মাইনাস আয়োটা লেখ, ঠিক আছে। তাহলে এটা কি করবি হচ্ছে জেড এল ইকুয়াল টু কত হচ্ছে জেড ইকুইভ্যালেন্ট স্টার, ঠিক আছে। সিন্স জেড ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু হচ্ছে আর ইকুইভ্যালেন্ট প্লাস জে এক্স ইকুইভ্যালেন্ট, তাহলে হচ্ছে জেড ইকুইভ্যালেন্ট স্টার ইকুয়াল টু কত হচ্ছে আর ইকুইভ্যালেন্ট মাইনাস জে এক্স ইকুইভ্যালেন্ট। দেখ স্টার করলে হচ্ছে যেটা মাইনাস জেতে কনভার্ট হয়, ঠিক আছে। কমপ্লেক্স কনজুগেটের সাইন চেঞ্জ হয়ে যায়, মানে কমপ্লেক্স কনজুগেট হয়ে যায়। তাহলে সো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার টু the load when load impedance is conjugate of series impedance, ঠিক আছে। that is ZL equal to, দেখ এটাকে সিরিজ ইম্পিডেন্স কিসের জন্য বলি মাথায় রাখিস, কারণটা এখানে আমরা কি ইউজ করছি হচ্ছে ভোল্টেজ সোর্স ইউজ করছি, হ্যাঁ। যেহেতু ভোল্টেজ সোর্স ইউজ করছি
ভোল্টেজ সোর্সের অ্যাক্রসে যে ইম্পিডেন্স হয় ওটা আমরা সিরিজে ইউজ করি, তার জন্য এটাকে বললাম সিরিজ ইম্পিডেন্স। এটাই যদি কারেন্ট সোর্স ইউজ করতাম তাহলে হচ্ছে ইম্পিডেন্সটা প্যারালালি হতো, তখন ওটাকে প্যারালাল ইম্পিডেন্স বলতাম। ওকে, তো কারেন্ট সোর্স হলে প্যারালাল, ভোল্টেজ সোর্স হলে সিরিজ, এটা মাথায় রাখবে। এন্ড ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার ইজ একটু আগে ক্যালকুলেট করলাম, কত পাইলাম জান বলতো? টিএল ম্যাক্স ইকুয়াল টু আসলে হচ্ছে ই ইকুইভ্যালেন্ট তার স্কোয়ার বাই হচ্ছে 4 আর ইকুইভ্যালেন্ট। ওকে, এটা কোশ্চেন দেওয়া আছে, দেখ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার রিলেটেড এমন কোশ্চেন আসে, এটা আইআইটি জ্যামের একটা কোশ্চেন, খুব সুন্দর একটা কোশ্চেন। কি বলছে? ফাইন্ড ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার টু দা লোড রেজিস্ট্যান্স হয়ে জেড ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু, এটা দেওয়া আছে। তাহলে এই লোড রেজিস্ট্যান্সে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার বের কর, যখন হচ্ছে সোর্সটা কত দেওয়া আছে, হচ্ছে 20 ভোল্টের সোর্স দেওয়া আছে। চল ক্যালকুলেট করে নি। চল কোশ্চেন লাগ। ওকে, একটা জিনিস দেখ তোরা, আমাদের কি বের করতে বলছে? ফাইন্ড ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার টু দা লোড রেজিস্ট্যান্স। ফর্মুলা কি বের করলাম জান? ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার বলতো, সলিউশন বল, একটু আগেই বের করলাম। উই হ্যাভ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কত হচ্ছে? পিএল ম্যাক্স ইকুয়াল টু কত হচ্ছে? ই ইকুইভ্যালেন্ট স্কোয়ার বাই কত হচ্ছে? 4 আর এল।
আর এল বা যেটা দেওয়া আছে ওটা তুই ক্যালকুলেট করে দিতে পারিস, বা আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের তাহলে ইকুইভ্যালেন্টের ভ্যালু কত আছে দেখ, কোশ্চেনের দেখ 20 দেওয়া আছে না। এখন কিন্তু কোশ্চেন এটা ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত দেওয়া আছে, 20 দেওয়া আছে। তাহলে গিভেন কি কি দেখ, ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 20 ভোল্ট দেওয়া আছে, এন্ড জেড ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত আছে, জেড ইকুইভ্যালেন্ট দেওয়া আছে কত হচ্ছে 1.5 প্লাস হচ্ছে জে ইনটু 2। ওকে, এবার আমাদের লাগবে হচ্ছে আর ইকুইভ্যালেন্ট না। এবার আর ইকুইভ্যালেন্ট বের করার জন্য আমি দেখ একটু আগেই লেখাছিলাম জেড ইকুইভ্যালেন্ট কিসের সমান, মনে করে দেখ তো। হ্যাঁ দেখ, এন্ড উই হ্যাভ, আমরা এটা জানি না হচ্ছে জেড এল ইকুয়াল টু কিসের সমান, জেড এল ইকুয়াল টু দেখ তো জেড ইকুইভ্যালেন্ট তার কমপ্লেক্স কনজুগেটের সমান না। কন্ডিশন এটা লাস্ট কন্ডিশন বের করলাম দেখতো ভালো করে, জেড এল ইকুয়াল টু জেড ইকুইভ্যালেন্ট স্টার, তার মানে কত হচ্ছে, ওই জেড এল মানে কত আর এল প্লাস জে এক্স এল ইকুয়াল টু জেড ইকুইভ্যালেন্ট, তার মানে এটা কি আছে 1.5 প্লাস কত হচ্ছে জে টু, তার কত হচ্ছে কমপ্লেক্স কনজুগেট, তাই তো। এবার রিয়েল নাম্বারের তো আর কোনো কমপ্লেক্স কনজুগেট হয় না, তাহলে 1.5 এই থাকবে, এটা জেড জায়গায় প্লাস জেড জায়গায় কত হবে মাইনাস জে টু। তাহলে কম্পেয়ার কর, কম্পেয়ার করলে আর এল ইকুয়াল টু কত পাইলি দেখ তো, আর এল ইকুয়াল টু কত হবে 1.5, ঠিক আছে। এটাই তো দরকার এখানে না, বসাই দে। হুম, কি বলে, আর ইকুইভ্যালেন্ট আর আর এল এর মধ্যে ডিফারেন্স কি, তাই তো কোশ্চেন। আর ইকুইভ্যালেন্ট হচ্ছে ওই সার্কিটে যতগুলো রেজিস্ট্যান্স আছে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, কিছু সিরিজে থাকবে কিছু প্যারালালে থাকবে, ওগুলোর ইকুইভ্যালেন্ট বের করবি, ওটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। ওকে, আর বের করার কন্ডিশন তো আমি বলেই দিছি, থেভেনিনস দিয়ে বের করবি। আর আর এল হচ্ছে লোড রেজিস্ট্যান্স, যেটার অ্যাক্রসে তুই পাওয়ার ট্রান্সফার বের করবি। এটার ক্ষেত্রে যেমন দেওয়াই নেই আর এল কত, ঠিক আছে। অনেক সময় আর এল দেওয়া থাকবে না, অনেক সময় দেওয়া থাকবে। ওকে, আরএল আলাদা যেটা আউটপুটে থাকবে, ঠিক আছে, সবার বাইরে যেটা আছে রেজিস্ট্যান্স পড়ে থাকবে। ওকে, লেখেন এইটুকু। পাওয়ার ইউনিট ওয়াট। ডান এইটুক ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, তাহলে বুঝছিস।
ওকে, এবার আর কিছু আমরা থিওরেম পড়বো, সুপারপজিশন থিওরেম পড়ি। হ্যাঁ, ইম্পর্টেন্ট আরেকটা থিওরেম সুপারপজিশন থিওরেম, তারপর রেসিপ্রোসিটি থিওরেম পড়বো, মিলম্যান থিওরেম পড়বো, আর 3টে থিওরেম পড়বো, এবং তারপরে এগুলো সবগুলো রিলেটেড আমরা প্রবলেম সলভ করবো। ঠিক আছে, ওকে। হেডিং দে সুপারপজিশন থিওরেম। তোদের অনার্সে এগুলা স্টেটমেন্টও আছে কিন্তু, হ্যাঁ, তো আমি স্টেটমেন্টটা ফার্স্টে লিখে দিতেছি। The voltage across or current through one element in a linear circuit is the algebraic sum of the voltages across or currents through that element due to each independent source acting alone. অ্যাকচুয়ালি আমি যখন বোঝাবো কিছুই নেই, হ্যাঁ, কিছুই নেই মানে কিছুই নেই, দেখতে বড় সড়ো লাগে। কি বলছে সুপারপজিশন থিওরেম বলছে দা ভোল্টেজ সোর্স ওয়ান এলিমেন্ট ইন এ লিনিয়ার সার্কিট। লিনিয়ার সার্কিট মানে আমি তোদের আগেই বোঝাইছি, যদি কি হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক্স লিনিয়ার হয় তাকে আমরা লিনিয়ার সার্কিট বলি। ওকে, যেমন ওহমস ল মেনে চলে, যেমন রেজিস্ট্যান্স। ওকে, লিনিয়ার সার্কিট ইজ দ্য algebraic sum of the voltages across that element due to each independent source acting along. ওকে, এখানে আমি কয়টাকে নোট লিখে দেই ইম্পর্টেন্ট, এই সার্কিটটা কোথায় কোথায় কাজ করবে এটা প্রথমে বুঝে নে। ঠিক আছে, কন্ডিশনটা কি আছে। ওকে, কি করবি, ফার্স্ট কাজ যেটা করবি, দা ডিপেন্ডেন্ট কন্ডিশনটা লিখে নে। হ্যাঁ, সোর্সেস, যেগুলো ডিপেন্ডেন্ট সোর্সেস থাকবে, ঠিক আছে, ওগুলোকে যেমন আছে অমনই লিখে রাখবি। লেফট অ্যালোন, ঠিক আছে, এস দে আর যেমন আছে অমনই লিখে রাখবি। 2 নাম্বার কন্ডিশন, ঠিক আছে, যদি ওইটা নন লিনিয়ার সার্কিট হয়, মানে যেমন ডায়োডের ক্ষেত্রে আইভি ক্যারেক্টারিস্টিক্স নন লিনিয়ার হয়, ওই ধরনের ক্ষেত্রে কিন্তু সুপারপজিশন থিওরেম কাজ করবে না। আমি তোদের বলছিলাম না সবথেকে ইম্পর্টেন্ট থিওরেম কি, থেভেনিনস থিওরেম, কারণ থেভেনিন দিয়ে আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করলাম। নর্টনস থিওরেম ওটাই ইম্পর্টেন্ট, কারণ ওগুলো প্রায় সব জায়গাতে কাজ করে, কিন্তু এগুলো সব জায়গাতে কাজ করে না। এটা যেমন বললাম, এটা কি করবে শুধুমাত্র ইয়ার ক্ষেত্রে, যেমন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কাজ করতেছে, কারণটা অবভিয়াসলি সার্কিটটাকে কি হইতে লাগবে, লিনিয়ার সার্কিট, মানে আইভি ক্যারেক্টারিস্টিক্স কি হবে, লিনিয়ার হবে। ঠিক আছে, যদি আইভি ক্যারেক্টারিস্টিক্স লিনিয়ার না হয়, নট লিনিয়ার হয়, তাহলে ওটা কি হচ্ছে, নন লিনিয়ার ক্ষেত্রে কাজ করবে না কন্ডিশনটা। তাহলে দা সুপারপজিশন থিওরেম ইজ নট ভ্যালিড, ঠিক আছে, ইন কেস অফ
নন লিনিয়ার এলিমেন্টস বা সার্কিট। এটা জিনিস মাথায় রাখিস। না, তো তোদের একটা জিনিস তো আমি বলছি, দেখ কি বলছে, ভোল্টেজ সোর্স অ্যাক্রস দ্য এলিমেন্ট ইজ এ লিনিয়ার সার্কিট ইজ দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য ভোল্টেজ সোর্স দ্যাট এলিমেন্ট ডিউ টু ইচ ইন্ডিপেন্ডেন্ট সোর্স অ্যাক্টিং অ্যালোন, হ্যাঁ না? আর অবভিয়াসলি যখন ক্যালকুলেট করবি তোদের কি করতে লাগবে হচ্ছে, ভোল্টেজ সোর্স হলে ওটাকে কি করবি, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দ্বারা কি করে দিবি হচ্ছে, রিপ্লেস করে দিবি। একটা জিনিস মাথায় রাখিস, যদি কোনো ভোল্টেজ সোর্স দেওয়া থাকে, হ্যাঁ না, ধরি না এটা প্লাস এটা মাইনাস, ভোল্টেজ সোর্স দেওয়া আছে, এটাকে কি করবি ইন্টারনাল রেজিস্ট্যান্স দ্বারা, ইন্টারনাল রেজিস্ট্যান্স কত, 0 আছে, তাহলে এটাকে কি করে দিবি, শর্ট সার্কিট করে দিবি, শর্ট সার্কিট করে দিবি, মাথায় রাখবি। শোন, এটা কিন্তু অনেকেই গন্ডগোল করিস, এটা আমি এতক্ষণ বোঝাচ্ছিলাম, যখন ভোল্টেজ সোর্স থাকবে ওটাকে কি করে দিবি, ইন্টারনাল রেজিস্ট্যান্স দ্বারা রিপ্লেস করবি, মানে কি হচ্ছে শর্ট সার্কিট করবি। যদি কারেন্ট সোর্স থাকে, বস, যদি কারেন্ট সোর্স থাকে, হ্যাঁ, কারেন্ট সোর্স থাকলে ওটার ইন্টারনাল রেজিস্ট্যান্স কত, দেওয়া না থাকলে 0। এবার 0 মানে কি, 0 অ্যাম্পিয়ার, 0 অ্যাম্পিয়ার মানে ওর প্যারালালি কি করতে যাবে না, আমরা জানি রেজিস্ট্যান্স কি থাকে, ওর প্যারালালি থাকে, হ্যাঁ না, ওর প্যারালালি থাকে। এবার বলতো কারেন্ট যাওয়া যাবে না, মানে কি এটার রেজিস্ট্যান্স কে কত লাগবে, ইনফিনিটি হইতে লাগবে না, তার জন্য এর প্যারালাল সার্কিটটাকে কি হইতে লাগবে হচ্ছে ইনফিনিটি, মানে এটাকে কি করবি তখন হচ্ছে, মাথায় রাখিস যে ওপেন সার্কিট বানায় দিবি, মাথায় রাখিস। 0 অ্যাম্পিয়ার মানে এটাকে তখন কি করতে লাগবে হচ্ছে ওপেন সার্কিট, ঠিক আছে, ওপেন সার্কিট। কারণ আমি স্টুডেন্টের দেখছি, তোরা ভোল্টেজ সোর্সের ক্ষেত্রেও যেমন শর্ট সার্কিট করে দেশ, কারেন্ট সোর্সের ক্ষেত্রেও শর্ট সার্কিট করিস, কারেন্ট সোর্সের ক্ষেত্রে ওপেন সার্কিট হবে, ঠিক আছে, মাথায় রাখিস। তো এটা হচ্ছে 0 ভোল্ট গেল, আর এটাও গেল হচ্ছে 0 অ্যাম্পিয়ার, কারণটা শোন, একটা জিনিস ওপেন সার্কিট হলেই একমাত্র কারেন্ট যাইতে পারবে না, তাহলে 0 অ্যাম্পিয়ার হয়ে যাবে। চল একটা প্রবলেম করি, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, এতটুকুই থিওরেম, হ্যাঁ, একটা প্রবলেম সলভ করি। ইউজ দা সুপারপজিশন থিওরেম। এখন যতগুলো থিওরেম করবো না, সবগুলো থিওরেমের মধ্যে দেখবি কিছু কন্ডিশন থাকবে, মানে সব জায়গায় এগুলো কাজ করা যায় না। টু ফাইন্ড, ইউজ দ্য সুপারপজিশন theorem to find V in the circuit given, কোন একটা সার্কিট নেই, দেখ এটা একটা তোদের গিভেন সার্কিট দেওয়া আছে, ঠিক আছে, সার্কিট যে একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে 6 ভোল্ট, রেজিস্ট্যান্স 8 ওহম 4 ওহম দেওয়া আছে, আর একটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স দেওয়া, কারেন্ট সোর্স দেওয়া আছে কত হচ্ছে 3 অ্যাম্পিয়ার, আর বলছে 4 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ পড়বে, এটা ক্যালকুলেট করতে বলছে। চল ক্যালকুলেট করি, কিন্তু অবভিয়াসলি তোর ইউজিং সুপারপজিশন থিওরেম হবে, ঠিক আছে। এইদিকে একটু তাকাবি সবাই, কোশ্চেনটা লিখে নে, লেখার পর একটু তাকা, খুব সহজ কোশ্চেন এগুলা হয়।
জয়িতা তোর তুই একাই বাড়িতে না? হ্যাঁ, যদি জয়িতার ভাই বোন থাকতো, ওরা দুইজন যে ব্রেড ভাগ করে খাইতো এমন করে এতটুকু স্কেল নিয়ে বুঝতে বলে তোকে এটা বেশি দিছে, আমাকে এটা কম দিছে, হবে না, সব স্কেল দিয়ে ভাগ হইতো। জয়িতের নাম আজকে থেকে আমরা স্কেল উমেন নাম রেখে দেবো। হ্যাঁ, স্কেল উমেন। ওয়ান্ডার উমেন থেকে আমরা স্কেল উমেন বানাই দেবো। তোর ইয়ে আসে রে, প্যাশন আছে পুরা, প্রত্যেকটা লাইন স্কেল দিয়ে ড্র করে মেয়ে, আলাদাই। ভেরি গুড। এবার দেখ, এইদিকে শোন, এইদিকে দেখ, সুপারপজিশন থিওরেম সিম্পল জিনিস, বলছে প্রত্যেকটা সোর্সকে আলাদা আলাদা ভাবে ট্রিট কর। হ্যাঁ, দেখ, সাপোজ প্রথমের কথা কথা হচ্ছে ভোল্টেজ সোর্স নিয়ে কথা বলতেছিস, তাহলে কারেন্ট সোর্সকে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দ্বারা কি করে দে, রিপ্লেস করে দে। তাহলে যদি কনসিডার করিস, এইদিকে একটু টাকা, কনসিডার 6 ভোল্ট, একটু টাকা, হ্যাঁ, ভুল করিস না। তাহলে 6 ভোল্টকে যদি কনসিডার করিস, ওকে, 6 ভোল্টকে কনসিডার করলি, তাহলে যা আছে তার সব ঠিকঠাক রাখে দে। ওখানে কিন্তু বলছি সবকিছু অ্যাসিডিস রেখে দিবি। আর এটার যে কারেন্ট সোর্স আছে এটাকে কি করে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দ্বারা কি করে দিচ্ছে, রিপ্লেস করে দেয়। ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে কারেন্টের ক্ষেত্রে ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে কি সার্কিট রাখবি, ওপেন সার্কিট রাখবি। তাহলে ওপেন রেখে দিলি, তাহলে কত হচ্ছে 4 ওহম, এটা কত হচ্ছে 8 ওহম, আর এটা ধরলাম এটা দিয়ে কারেন্ট কত গেল হচ্ছে আই কারেন্ট গেল। ওকে, তাহলে আই কারেন্ট গেলে এটা থেকে তোরা কিসব ল ইউজ করতে, কিসব ল ইউজ করলে কত হবে বল, +6, তাহলে কত হচ্ছে মাইনাস, এই দিক দিয়ে তো কারেন্ট যাবে না, তাহলে মাইনাস কত হচ্ছে 8i, মাইনাস কত হচ্ছে 4i, ইকুয়াল টু কত 0। তাহলে i ইকুয়াল টু কত আসলে হচ্ছে 6 বাই কত হচ্ছে 12, তাই তো। তাহলে i ইকুয়াল টু কত হচ্ছে হাফ অ্যাম্পিয়ার। এবার তোর একটা জিনিস দেখতো, এখানে ধরলাম এখানে ভোল্টেজ ড্রপ কত বললো, দেখ এটার ভিতরে কত কারেন্ট গেল, i ইকুয়াল টু হাফ অ্যাম্পিয়ার। হাফ অ্যাম্পিয়ার যার জন্য এখানে ভোল্টেজ ড্রপ কত বললো দেখতো ভালো করে, ধরলাম V1 ভোল্টেজ ড্রপ করলো, তাহলে V1 ইকুয়াল টু কত হবে, সো V1 ইকুয়াল টু ফর্মুলা কত হয় বলতো, V ইকুয়াল টু IR। তাহলে I কত, এটা এটার ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে, দেখ এইদিকে তো কোনো কারেন্ট যাবে না, কারণটা এটা কি হচ্ছে ওপেন সার্কিট, তাহলে কারেন্ট যাবে না, সব কারেন্ট এইদিকে যাবে। তাহলে কত আসলো I ইকুয়াল টু হাফ ইন্টু আর, আর কত এখানে 4, তাহলে কত হচ্ছে 2 ভোল্ট। এবার এটা তো একটা সোর্স গেল না, আরো একটা সোর্স আছে, তাহলে আর একটা সোর্স কনসিডার কর, কনসিডার 3 অ্যাম্পিয়ার সোর্স। তাহলে 3 অ্যাম্পিয়ার যদি সোর্স কনসিডার করিস, এটাকে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দ্বারা কি করে দে, রিপ্লেস করে দে। ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে কি হচ্ছে, ভোল্টেজের ক্ষেত্রে শর্ট সার্কিট হয়ে যাবে, ভোল্টেজের ক্ষেত্রে শর্ট সার্কিট, তাহলে এটাকে শর্ট সার্কিট করে দে। বাকি যা আছে সবকিছুকে অ্যাজ ইট ইজ রেখে দে, এগুলাকে কি করিস না হচ্ছে চেঞ্জ করিস না। ওকে, যে যেমন আছে ওকে অমনই থাকতে দে। ওকে, এগুলাকে কাউকে চেঞ্জ করবি না। এটা ধরলাম V2। হ্যাঁ, এবার তোরা বল এটার ভিতর দিয়ে কারেন্ট কত যাবে, এখন এটার ভিতর দিয়ে কারেন্ট কত যাবে বল, ধরলে এটা এটা I1 দিয়ে লিখি আমি। হ্যাঁ, তাহলে তোদের সুবিধা হবে। কোন ছবিটা বল, এটা, এটার ক্ষেত্রে কি করলাম, এই যে ভোল্টেজ সোর্সটা আছে এটাকে এই এই ভোল্টেজ সোর্সটাকে এই কারেন্ট সোর্সটাকে কনসিডার করতেছি। হ্যাঁ, এটাকে কনসিডার করলাম, তার জন্য এটা সব ঠিক রাখলাম, শুধু এটাকে কি করে দিলাম হচ্ছে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দ্বারা রিপ্লেস করে দিলাম। ইন্টারনাল রেজিস্ট্যান্স 0, তাহলে হচ্ছে শর্ট সার্কিট হলো, কারণটা ভোল্টেজের ক্ষেত্রে কি হয় শর্ট হয়, ঠিক আছে, শর্ট করে দিলাম। এবার দেখ এটার ভিতর দিয়ে সাপোজ কথার কথা হচ্ছে I2 কারেন্ট যাচ্ছে এটার ভিতর দিয়ে, হ্যাঁ না, তাহলে I2 কারেন্ট কেমন করে বের করবে বলতো, একবারে এর আগের দিনে ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে বল। তাহলে I2 ইকুয়াল টু কত হবে, I2 কারেন্ট ইকুয়াল টু ভোল্টেজ ডিভাইডার রুল এর আগের দিন শেখালাম, যে কারেন্ট সোর্স কত আছে 3, তারপর কোনটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাচ্ছে, ঠিক আছে, ও এটা হচ্ছে বাইরের রেজিস্ট্যান্সটা কত আছে 8, এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল, বাই টোটাল রেজিস্ট্যান্স কত 8 + 4, একবারে করে দিলাম, ঠিক আছে। তাহলে 3 × 8 বাই কত হচ্ছে 12, তাহলে হচ্ছে 4 2, তাহলে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে এটার ভিতর দিয়ে কারেন্ট যাবে, ভোল্টেজ কত হবে তাহলে V2 ইকুয়াল টু কত IR, I কত হলো I2 ইকুয়াল টু কত বলিস 2, আর কত আছে
4, তার মানে কত হচ্ছে 8 ভোল্ট। তার মানে এইখানে ভোল্টেজ ড্রপ পড়তেছে, ভালো করে দেখ, 6 ভোল্টের জন্য কত ভোল্টেজ ড্রপ পড়তেছে 2 ভোল্ট, আর হচ্ছে 3 অ্যাম্পিয়ারের জন্য কত পড়তেছে 8 ভোল্ট। ঠিক আছে, ওকে। সো অ্যাকর্ডিং টু সুপারপজিশন থিওরেম, ভোল্টেজ ড্রপ ভি ইকুয়াল টু কত হবে হচ্ছে V1 প্লাস V2, তার মানে কত হচ্ছে, একটা হচ্ছে 2 প্লাস কত হচ্ছে 8 ইকুয়াল টু 10 ভোল্ট। ওকে, দুইটাই কি হলো সাম করে দিল, তাই তো বলছে না, এই দেখ বলছে সাম অফ অ্যালজেব্রিক সাম অফ ভোল্টেজেস, ঠিক আছে, অ্যাক্রস দ্যাট এলিমেন্ট। ওকে, তো দুইটা কি করছে অ্যালজেব্রিক সাম করে দেয়। অনলাইনে যারা দেখতে পাচ্ছিস না, এখানে লিখছি অ্যাকর্ডিং টু সুপারপজিশন থিওরেম ভি ইকুয়াল টু V1 প্লাস V2, V1 এর মান বসাই দিচ্ছি 2, V2 এর মান বসাই দিচ্ছি 8 ইকুয়াল টু 8 ভোল্ট। ওকে, বুঝছিস? দেখেন তানিশ একটু ব্যাটারি গুলো দে না। তো সুপারপজিশন থিওরেম এটা বলো, স্টেটমেন্ট দিলাম এবং এটা রিলেটেড একটা প্রবলেম সলভ করলাম, আরো প্রবলেম সলভ করবো আমরা। ওকে, তো নেক্সট থিওরেম আমরা পড়বো রেসিপ্রোসিটি থিওরেম, হ্যাঁ না? তো ওইটা আমরা নেক্সট দিন পড়বো, আরো যেগুলো থিওরেম পড়বো নেক্সট দিন পড়বো, এবং সবগুলো থিওরেম রিলেটেড বিভিন্ন প্রবলেম সলভ করবো। তো সবগুলো থিওরেম যেগুলো পড়লি ওগুলো দেখে আসবি, ওগুলোর প্রবলেম দেবো, প্রবলেম আমরা সবাই মিলে সলভ করবো, এক্সামে আসবে এগুলো থেকে। ঠিক আছে, তো আজকের লেকচারে এই অবধি থাকলো, এবং নেক্সট লেকচারে কি হবে হচ্ছে বাকি যে থিওরেম গুলো আছে সেই থিওরেম এবং সবগুলো থিওরেম রিলেটেড প্রবলেম সলভ করবো। চল তাহলে, টেক কেয়ার, সবাই ভালো থাকিস, কিউট স্মাইল দিস, আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু অল অফ ইউ। ওকে, আমার তরফ থেকে। তো যারা যারা সিঙ্গেল আছিস তাদের তাদের আরো 2-3 বার বলে দেই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আর যারা যারা মিঙ্গেল আছিস তারা তো আজকে আমার কথা শুনবি না, হ্যাঁ, যেদিন শুনবি ভ্যালেন্টাইন্স ডে অতদিনে পার হয়ে যাবে। ঠিক আছে, চল টাটা।